না, বউ চাই। আমার বাপ যে কেন বুঝলো না? মেঘালয়ের বকা আমলে নেয় না তিয়ানা। সে মুখে হাত দিয়ে হতবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে। কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না তার। মেঘালয়ের সাথেই যখন তার বিয়ে, তাকে কেন জানানো হয়নি? মেঘালয় তার দিকে তিয়ানাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তিয়ানার মাথায় থাপ্পড় মেরে বলল। এই উজবুক। রাগ হয় তিয়ানার, রেগে বলল। ভাইয়া। মেঘালয়ে আবার মারে তাকে। চক্ষুষ পাকিয়ে তাকায় তিয়ানা। তাকে পাত্তা না দিয়ে বলল মেঘালয়। যতবার ভাইয়া ডাকবি ততবার মায়ের খাবি। আমি নিজের বইয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনতে পারবো না। এত ভদ্রলোক আমি নই। মেঘালয়ের মুখ থেকে বউ শব্দটা শুনে শিউরে ওঠে তিয়ানা। মেঘালয়ের দিকে থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায়। হঠাৎ লজ্জা লাগছে তার। মেঘালয় শোয়া থেকে হালকা উঠে তিয়ানাকে পর্যবেক্ষণ করে বলল। তিনু, তুই কি লজ্জা পাচ্ছিস? মেঘালয়ের ঠোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার। মুখ কাচুমাচু করে ফেলে সে। মেঘালয় বলল। এভাবে বসে না থেকে স্বামী সেবা কর। আমার পা টিপে দে তো। দুঃখী কণ্ঠে বলল মেঘালয়। কোনোদিন তো বোন হিসেবে এক গ্লাস পানি গড়িয়েও দিসনি। এখন কপালে কে আছে কে জানে। এখন তো বোন থেকে সোজা বউতে চলে গেছস। তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে নিশ্চয়ই কোনো কালো জাদু করে আমায় ফাঁসাইছস। তিয়ানা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মেঘালয়ের দিকে। সে কখন ফাঁসালো? মেঘালয় তিয়ানার তাকানো দেখে নিজের দিকে চেয়ে পাঞ্জাবি টেনে টুনে শুয়ে থেকে উঠে আসন পেতে বসে সন্দেহ নিয়ে বলল। তোর চোখ দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে তিনু। তোর দৃষ্টি আমার ঠিক ভালো ঠেকছে না। জানিস তো এমন করে কারা চায়? যারা লুচুমে নিরহ ছেলেদের দিকে তাকিয়ে থেকে তাদের চোখ দিয়ে ধর্ষণ করে। তোর দৃষ্টিও আমার তেমন লাগছে। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের থেকে দৃষ্টি সরিয়ে নেয় সে। পরক্ষণে কিছু একটা ভেবে তার দিকে ফিরে কুরু হেসে বলল। আপনি তো আমার জামাই হন, মাত্র বিয়ে হয়েছে আমাদের, তো আমি আমার জামাইয়ের দিকে নির্লজ্জের মতো চেয়ে থাকতেই পারি, তাতে আপনার কি? বলেই ভুরু নাচায় তিয়ানা। তিয়ানার বলা জামাই সম্বন্ধে ঠোঁটের কোণে হাসি ফুটে মেঘালয়ের। ডান হাত দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বাঁকা হাসে মেঘালয়। বলল। রাইট, ভেরি রাইট কথা। তিনু রানী অবশ্যই তার জামাইকে দেখবে, তাতে আমার কি? তাহলে মেঘালয়ও তো তার বউকে নির্লজ্জের মতো দেখতে পারে। তিয়ানার দিকে ঝুঁকে তার দুটো সাইডে হাত রেখে বলল মেঘালয়। হতবম্ব হয়ে যায় তিয়ানা। ভয়ে ভয়ে মেঘালয়কে দেখে সে। মেঘালয় ক্রু হেসে বাম ভুরু কুটি করে তার দিকে চেয়ে আছে। ভয়ে পিছিয়ে খাটের সাথে লেগে বসে তিয়ানা। তিয়ানাকে ভয় পেতে দেখে দুষ্টু হাসে মেঘালয়। বলল। তাই না? আজ মেঘালয়ের নতুন বউকে লাল শাড়িতে বসে যে বেশ আবেদনময় লাগছে। মেঘালয়ের এখনো কথায় কেঁপে ওঠে তিয়ানা। লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে যেন। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে পা গুটিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে তিয়ানা। হাসে মেঘালয়। হাসি থামিয়ে তিয়ানার ভীতু মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয় সে। বদ্ধ রুমে মেঘালয় হাসির ঝংকার শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তিয়ানার। বুক কেঁপে ওঠে তার। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তিয়ানা। মেঘালয় অপলক চোখে দেখে তার সদ্য বিয়ে করা নববধূকে। এগিয়ে যায় তিয়ানার দিকে। তার ঘাড়ের কাছে মুখ নিয়ে শ্বাস টেনে স্মেল নেয়। মেঘালয় এত কাছে আসতে শ্বাস আটকে যায় তিয়ানার। মুঠোয় থাকা বিছানার চাদর খামচে ধরে সে। এ কেমন অনুভূতি তার, যে অনুভূতির তাড়নায় সে শ্বাস নিতে অবধি পারছে না। তিয়ানার থেকে সরে আসে মেঘালয়। হাত বাড়িয়ে তিয়ানার খোপা করে থাকা কোমর অবধি লম্বা চুলগুলো খুলে দেয় সে। লাল জর্জেট শাড়ি গায়ে জড়ানো, সাথে খোলা চুলে অন্যরকম সুন্দর লাগছে তিয়ানাকে। তিয়ানার এমন রূপ দেখে বুকে তোলপাড় শুরু হয় তার। তবে চোখ সরায় না সে। বহু প্রতীক্ষার পর তার সামনে বধূ বেশে বসে থাকা মেয়েটাকে নিজের নববধূ রূপে পেয়েছে সে। মেঘালয়ের সারার শব্দ না পেয়ে চোখ খোলে তিয়ানা। তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয়। দুজনের চোখে চোখে মিলে যায়। মেঘালয়ের তুখর তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুক কেঁপে ওঠে তিয়ানার। আজ বড্ড অচেনা মেঘালয়কে দেখছে সে। এত দিনের চেনা মেঘালয়ের সাথে আজকের মেঘালয়ের বড্ড অমিল খুঁজে পাচ্ছে তিয়ানা।
আমার বউকে আমি একবার ছুঁয়ে দিতে পারি? ভাবনায় ব্যস্ত তিয়ানার কানের শব্দগুলো পৌঁছানো মাত্র চমকে ওঠে মেঘালয়। কি দেখে সে? তিয়ানাকে ভীত চোখে তাকাতে দেখে স্তিমিত ফিরে পায় মেঘালয়। কি হচ্ছে বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিয়ানার থেকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তিয়ানাকে একান্ত নিজের করে পেতে ইচ্ছে করছে তার। কই, আগে তো কখনো এমন অনুভূতি হয়নি তার। তাহলে আজ কেন? সম্পর্কটা পবিত্র বলে কি হবে হয়তো। তিয়ানাকে লুকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। তিয়ানার থেকে সরে গিয়ে দম করে বিছানায় শুয়ে পড়ে। মেঘালয় সরে যাওয়াতে আটকে থাকা শ্বাসটা ফেলে তিয়ানা। এতক্ষণ শ্বাস আটকে দম মেরে বসেছিল সে। মেঘালয় তার কাছে আসাতে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তবে খারাপ না, ভালো লাগার মিষ্টি অনুভূতি। মেঘালয়ের সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। কেন এমন অনুভূতি হচ্ছে? মেঘালয় আজ তার স্বামী বলে কি? স্বামী? মেঘালয় তার স্বামী, তার বর। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তিয়ানার। বুকের ভিতর খুব খুব খুশি খুশি অনুভূত হয় তার। হঠাৎ থমকে বলল মেঘালয়। থম মেরে বসে না থেকে পা টিপে দে আহম্মক। মেঘালয়ের ধমকে লাড্ডু ফুটে ওঠা মন চুপসে যায় তিয়ানার। এতক্ষণ যে খুশি অনুভব হচ্ছিল তা এখন তেতো লাগছে তিয়ানার। খারুসটা নিজের রূপে ফিরে আসছে। চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। তা দেখে হাই তুলে বলল মেঘালয়। চোখ তাকাবি তো স্বামীর নির্যাতনের মামলা ঠুকে দেব তোর বিরুদ্ধে। বউ হইছিস আর জামাই সেবা করবি না তা হওয়ার নয়। মুখ বাঁকিয়ে বলে তিয়ানা। আপনার বউ হতে আমার বইয়েই গেছে। নেহাত পাপা আমায় জোর করে বিয়ে দিয়েছে, নয়তো আপনার মতো খারুসকে তিয়ানা রহমান বিয়ে করতো না। কপাল কুঁচকে তাকায় মেঘালয়, ব্যঙ্গ করে বলল। ওরে আমার মহারানী ক্লিওপেট্রা, আপনাকে বিয়ে করার জন্য হেদিয়ে মরেছি যেন। তোরা বাপ মেয়ে কালো জাদু করেছিস আমার উপর, সাথে যোগ দিয়েছে আমার বাপ আর বন্ধু নামক শালাটা। ফুঁসে ওঠে তিয়ানা, আঙুল নাচিয়ে বলল। আমার পাপ্পি আর পাপাকে কিছু বললে তো খবর আছে। আমার তো সন্দেহ হচ্ছে আপনি আর আমার ভাইয়া নামক শত্রুটা মিলে আমায় চিপায় ফালাইছেন। মুখে তা বললেও তিয়ানা খুব ভালো করে জানে এটা তার পাপ্পা আর পাপির কাজ। কিন্তু নিজের ইমেজ তো এই খারুসটার সামনে নষ্ট করা যাবে না। ওরে আমার সুন্দরী রানী ক্লিওপেট্রা আসছে যে তাকে ফাঁসাতে হবে আমায়। শোন, তোর মতো হাজারটা মেয়ে আমার পিছনে ঘুরে। নেহাত তোর বাপ আমাকে এত করে রিকোয়েস্ট করে বলল আমাদের মেয়ে দেখতে। মাশাল্লাহ পেতনি, বাইরে তো আর দেয়া যাবে না। দেখা যাবে তোর এই পেতনি মার্কা চেহারা দেখে বাসরাতেই তোর বর হার্ট ফেল করে মরবে। কিন্তু আমি বিয়ে করলে সেটা হবে না, কারণ তোর এই পেতনি চেহারাটা আমি তোর জন্ম থেকে দেখে আসছি। তাই আমি করলাম, ঘরের মেয়ে তো ফালাইয়া দেয়া যায় না, কি আর করার, আমার গলাতেই ঝুলাই। ফোঁস করে ওঠে তিয়ানা, রাগে দাঁতে দাঁত চেপে বলল। আমি পেতনি? আমায় দেখলে আমার বর হার্ট ফেল করবে? শুনুন, আমি যদি একবার হ্যাঁ বলি না, আমার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে। মেঘালয় হেসে ব্যঙ্গ করে বলল। হ্যাঁ তা তো প্রমাণ দেখতেই পাচ্ছি। লিটন দা কি যেন কবিতা লিখছিল, ইহা মনে পড়েছে। ও তিনু তুমি কেন বোঝো না? তোমার বিরহে মরছি তিনু, তুমি কেন দেখছো না? কেন ভালোবাসছো না? ও তিনুরে কেন বোঝো না আমার তিনুরে? রেগে মেঘালয়ের গলা চেপে ধরে তিয়ানা। হো হো করে হেসে ওঠে মেঘালয়। তিয়ানার হাত ধরে গলা ছাড়িয়ে তিয়ানাকে পিছনে মুড়িয়ে তার হাত মুচড়ে ধরে মেঘালয়। তিয়ানার পিঠে মেঘালয়ের বুকে গিয়ে লাগে। ফোঁস ফোঁস করে ওঠে তিয়ানা। নিজের সমস্ত শক্তি ব্যয় করে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চুপ মেরে শান্ত হয়ে যায় সে। শব্দ করে হাসে মেঘালয়। পেছন থেকে ঝুঁকে তিয়ানার দিকে তাকিয়ে হেসে বলল। কি তিনুরানি? ও সরি, সুন্দরী মহারানী ক্লিওপেট্রা এনার্জি শেষ? দুঃখী দুঃখী চোখে মেঘালয়কে দেখে তিয়ানা ফুপাতে থাকে সে, তবে কান্না আসছে না। বাম ভুরুকুটি করে মেঘালয় বাঁকা হেসে তিয়ানার কানের কাছে মুখ নিয়ে দুষ্টু কণ্ঠে ফিসফিস করে বলল। তিনু বুঝতে পারছিস, তোর আর আমার আজ বিয়ে হয়েছে। তুই আমার বউ, আজ আমাদের বাসর রাত। বিছানা দেখ ফুল দিয়ে সাজানো। আমার না কেমন বাসর বাসর ফিলিংস হচ্ছে। মেঘালয়ের বলা শব্দগুচ্ছগুলো তিয়ানার কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই তিয়ানার হেঁচকি উঠে যায়। হেসে দেয় মেঘালয়। হাসতে হাসতে তিয়ানাকে ছেড়ে বিছানায় শুয়ে পড়ে সে।
তিয়ানা ফ্যাল করে মেঘালয়ের হাসি মুখের দিকে চেয়ে থাকে। মেঘালয়ের হাসি দেখে তিয়ানার হেঁচকি থেমে যায়। হঠাৎ মনে হলো তিয়ানার বেশ কয়েক বছর পর আজ প্রথম মেঘালয় তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে। তিয়ানা তার কিশোরী বয়স থেকে দেখে আসছে মেঘালয় তার সাথে ধমক ছাড়া কথা বলতো না, কেমন একটা দূরত্ব রেখে চলতো, এমন যে সে কোনো ছোঁয়াচে রুগী, তার ছোঁয়া লাগলে ক্ষতি হয়ে যাবে খারুসটার। তিয়ানাকে ফ্যাল চোখে চেয়ে থাকতে দেখে দুষ্টু হাসে মেঘালয়। তিয়ানার হাত টান দিয়ে তার পাশে শুয়ে দেয়। মেঘালয় শোয়া থেকে উঠে হালকা তিয়ানার দিকে ঝুঁকে বাঁকা হেসে ভুরু নাচিয়ে বলল। শুরু করি বাসর? মেঘালয়ের কথায় পেটে মোচড় দিয়ে ওঠে তিয়ানার। আমতা আমতা করে তুতলে বলল। মানে? তিয়ানার ঘাড়ের কাছে মুখ নেয় মেঘালয়, ঠোঁটের কোণে দুষ্টু হাসি বিদ্যমান, বলল। বিয়ে করলাম আর বাসর করব না তো হয় না? তিয়ানা কাদো কাদো মুখ করে মেঘালয়কে ঠেলে শোয়া থেকে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেঘালয়ের গরম নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগছিল। নাম না জানা অনুভূতিতে শ্বাস আটকে যায় তার। প্রথম কোনো পুরুষ তার এত কাছে, যে কিনা তার স্বামী। মেঘালয়কে আর চোখে দেখে কাদো কাদো কণ্ঠে বলল। আপনি এত স্বাভাবিক কেমনে ভাইয়া? এই জীবনে আমি আপনারে এমন ভালো মিষ্টি মিষ্টি কথা আমার সাথে অন্তত বলতে দেখিনি। আপনার মুখে কথাগুলো হঠাৎ তেতো থেকে মধুতে কেমনে পরিণত হলো? নিশ্চয়ই কোনো মতলব আছেন আপনাকে বিয়ে করছি বলে। কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, আমি কিচ্ছু জানি না। আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি এটাও জানতাম না বর আপনি। মেঘালয় চোখ কুঁচকে তাকিয়ে থাকে তিয়ানার দিকে। তিয়ানা খানিকক্ষণ ভেবে কনফিউজড হয়ে বলল। ভাইয়া, আমাকে না হয় সবাই জোর করেছে, আপনি রাজি হয়েছেন কেন? থতমত খেয়ে যায় মেঘালয়। তিয়ানার থেকে দৃষ্টি সরিয়ে অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে সে। তিয়ানা হতবম্ব হয়ে মেঘালয়ের দিকে চেয়ে থাকে। মেঘালয় তিয়ানার দিকে ফিরে হাই দিয়ে বলল। ঘুমিয়ে পর তিনু, আমার খুব ঘুম পাচ্ছে। তিয়ানা সন্দেহ নিয়ে বলল। কিন্তু আমার উত্তরটা? কথার উত্তর দেয় না মেঘালয়। ঘুমের ভান করে মটকা মেরে শুয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে তিয়ানা। পলকহীনভাবে তার পাশে ঘুমিয়ে থাকা মেঘালয়কে দেখছে সে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে, যা একটু পর ভেঙে যাবে। বিশ্বাস করতে পারছে না তিয়ানা, মেঘালয় তার পাশে তার বিছানায় ঘুমিয়ে আছে। দুজন এক ঘরে একসাথে বৈধভাবে রাত কাটাচ্ছে। অবিশ্বাস্য ঘটনা। তিয়ানা কখনো কল্পনাও করেনি যে এই দিনটা সত্যি সত্যি তার জীবনে আসবে। মেঘালয় তার স্বামী। বুকের ভিতর তোলপাড় শুরু হয় তিয়ানার। অন্য এক অনুভূতি যার সাথে সে পরিচিত না। একটু সংকোচ, একটু ভালো লাগা, আরো আরো অনেক অনেক অনুভূতি সে বোঝাতে পারছে না। বুকে যন্ত্রণা হচ্ছে, তার কেমন যেন জ্বলছে, শ্বাস আটকে যাচ্ছে। অতি উত্তেজনায় খুশিতে বিড়বিড় করে বলল তিয়ানা। আপনি সত্যি এখন আমার স্বামী? শুধু আমার বিশ্বাস হচ্ছে না। আমার পেটের ভেতর কেমন গুরুম গুরুম করছে। দেখুন, আমি শ্বাস নিতে পারছি না। এমন কেন এই অনুভূতি? আচ্ছা, আপনারও কি এমন হচ্ছে? শুনুন, আমি না সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। কি করি বলুন তো? আপনার সাথে এক বিছানায় একসাথে শুতে আমার লজ্জা লাগছে। কই, আপনার তো তেমন হচ্ছে না। পুরো নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এখানে আমি দম বন্ধকর অনুভূতিতে পিষ্ট হচ্ছি। থ্যাঙ্কস আমার মেয়ের অনুভূতিটা বোঝার জন্য। সিগারেট শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু ব্যালকনি থেকে বাইরে ফেলে দেয় সাজিদ। তুলিকার কথার উত্তরে তাচ্ছিল্য হাসে সে। তুলিকার দিকে ফিরে তার চোখে চোখ রেখে বলল। তিয়ানা আমার আর তিয়াসার মেয়ে তোমার নয়। তাছাড়া আমি তুমি নই যে কারো অনুমতি বুঝবো না আর তার অনুমতির মূল্যায়নও করব না। নিজেরা ঠিক মনে করব তাই করব। ওপাশের মানুষটা কি করে বাঁচবে সেই দিকে লক্ষ্য রাখবো না। তোমার মতো স্বার্থপর নই আমি। সাদিতের প্রথম বলা বাক্য শোনা মাত্র বুকের ভিতর খা উঠে করে ওঠে তুলিকার। তবে পরে বলা বাক্য শুনে হাসে সে, হেসে বলল। এমন তো না তুমি অসুখী ছিলে, ভালোই তো ছিলে আমার বোনকে নিয়ে, তাহলে বাঁচবে না কেন? দুটো সন্তানও জন্ম দিয়েছ, তারা তো আর আকাশ থেকে পড়েনি। নাকি তুমি চিনতেই পারোনি তুলিকা নয় তিয়াসার সাথে ঘর করছো? এই তোমার ভালোবাসা? তুলিকার এখনো কথায় রাগ ওঠে সাদিতের। তুলিকার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে হিসিয়ে বলল।
আমার ভালোবাসা নিয়ে অন্তত তোমার মুখ থেকে কোনো ব্যাখ্যা শুনতে চাই না। তুমি এবং তোমার বোন দুজনেই বেঈমান, সুবিধাবাদী, স্বার্থপর, যারা শুধু আমাকে ব্যবহার করে গিয়েছে। আই হেট বোথ অফ ইউ। শান্ত কঠোর কণ্ঠে উত্তর দেয় তুলিকা। যার সাথে এক যুগ ঘর করেছো, সংসার করেছো, যে তোমার সন্তানদের মা, তার ব্যাপারে এসব বলতে বাধছে না? চেঁচিয়ে ওঠে সাদিত, বলল। না, বাঁধছে না। তুমি ঠকিয়েছো আমাকে, তোমার বোনও ঠকিয়েছে, এবং তা খুব বাজেভাবে। ও আমার ড্রাঙ্ক অবস্থায় সুযোগ নিয়েছে, সেটাও ঠকানো। তুলিকাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় সাদিত। কুরু হেসে বলল সে। অবশ্য ঠকানো তো তোমাদের রক্তে আছে। বাবা যেমন, সন্তান তো তেমনই হবে। কথা শেষে ঘর থেকে বেরিয়ে যায় সাদিত, তবে ব্যালকনিতে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে তুলিকা। সাদিতের শেষের বলা বাক্যগুলো তার কানের বারবার প্রতিধ্বনি হচ্ছে। মেঘালয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে তিয়ানা। মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছে সে। আলতো করে মেঘালয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে সে। ঘুমন্ত মেঘালয়কে খুব সুন্দর দেখাচ্ছে। তিয়ানার ইচ্ছে করছে মেঘালয়ের লাল টকটকে নাকটা কামড়ে দিতে। এখনো লাল হয়ে আছে। মেঘালয়ের লুচু নাকটাও হয়তো এতদিনে জেনে গেছে তিয়ানা তার উপর বড়ই দুর্বলতা। সকালে সূর্যের আলোতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ খুলে দেখে তিয়ানা তার সাথে লেগে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। মৃদু হাসে মেঘালয়। গত কাল ধরে সে এই দিনটির অপেক্ষা ছিল। আজ বহু বছর পর তার অপেক্ষার অবসান ঘটল। আজ তিয়ানা তার কাছে, তার সাথে আছে, এবং ঘুম ভেঙে সে তিয়ানার মুখটি প্রথমে দেখতে পেল। তিয়ানাকে এক পলক দেখে ফ্রেশ হতে যায় মেঘালয়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজার আর টি শার্ট পরে আয়নায় নিজেকে দেখে কিছু একটা ভেবে পাঞ্জাবি বের করে পরে নেয়। কয়েক ঘন্টা আগেও সে এই বাড়ির অন্য সদস্যদের মতো থাকলেও আজ সে নতুন জামাই, তাই নতুন জামাই ভাবটা ধরে রাখার জন্যই পাঞ্জাবি পরে সে। আয়নায় নিজেকে দেখে হেসে ওঠে মেঘালয়। গতকালও সে তিলাতের মতো এ বাড়ির ছেলে ছিল, কিন্তু আজ সম্পর্ক ঘুরে জামাইতে পরিণত হলো। আয়নায় নিজেকে দেখে খাটে শোয়া তিয়ানার দিকে তাকায় মেঘালয়। ততক্ষণে তিয়ানা ঘুম থেকে উঠে মেঘালয়কে দেখে হাঁ করে চেয়েছিল। তিয়ানা এমন দৃষ্টিতে ভুরু কুটি করে মেঘালয় ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বিছানার কাছে এগিয়ে গিয়ে তিয়ানার দিকে ঝুঁকে তার চোখে চোখ রাখে। সদ্য গোসল করে আসা মেঘালয়কে স্নিগ্ধ লাগছে, সাথে মাতাল করা মেঘালয়ের শরীরের নিজস্ব স্মেল। মেঘালয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে ভরকে যায় তিয়ানা। মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানার থুতনিতে টোকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। থতমত খায় তিয়ানা। দুষ্টু হাসে মেঘালয়, বলল। আমি জানি আমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম। হাঁ করে চেয়ে থাকতে হবে না, আমার আদরিনী আছে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকার। তোর জন্য সিট খালি নেই। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। আদরিনী মানে? তিয়ানাকে কনফিউজড করে অ্যাটিটিউড নিয়ে আয়নার সামনে গিয়ে চুলে চিরুনি করে মেঘালয়। তিয়ানার শাড়ি ঠিক করে তড়িঘড়ি করে খাট থেকে নেমে মেঘালয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তিয়ানাকে এভাবে দাঁড়াতে পুরো কুঁচকে ফেলে মেঘালয়। বিরক্ত নিয়ে পড়ল। হোয়াট মানে? আপনি তখন কি বললেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল মেঘালয়। কি বললাম? রাগ নিয়ে বলল তিয়ানা। আদরণী মানে? কে এসে? হাত ঘড়ি পড়তে পড়তে উত্তর দেয় মেঘালয়। আমার গার্লফ্রেন্ডের কথা বলছি। থমকে যায় তিয়ানা। সিরিয়াস কণ্ঠে বলল। মানে? মেঘালয় বিরক্ত নিয়ে পড়ল। মানে সিম্পল, আমার গার্লফ্রেন্ড যাকে বাংলায় বলে প্রেমিকা, বুঝছিস? মেঘালয়ের বলা কথায় গলা শুকিয়ে যায় তিয়ানার। হাত পা কেমন শীতল হয়ে আসে তার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। সত্যি বলছেন? হুম। থমকানো কণ্ঠে ধীরে প্রশ্ন করে তিয়ানা। তাহলে কাল আমায় বিয়ে করলেন কেন? বাঁকা হাসে মেঘালয়। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে টান টান দাঁড়িয়ে তেরা কণ্ঠে বলল। তোর বাপ আর আমার বাপ জোর করেছে আমাকে। গলা ধরে আসে তিয়ানার। নিজেকে শান্ত রেখে বলল। জোর করলো আর মেনে নিলেন? আপনি কি ছোট বাচ্চা যে করলো আর মেনে নিতে হবে? কিছু বলে না মেঘালয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে চেয়ে থাকলো তিয়ানার ফ্যাকাশ হওয়া যাওয়া মুখ পানে। নিজ মনে বলে তিয়ানা। এখন কি হবে? কি হবে?
ঘরে তুই থাকবি, বাইরে আমার গার্লফ্রেন্ড। রেগে যায় তিয়ানা, চেঁচিয়ে বলল। কি বলছেন কি আপনি? শান্ত কণ্ঠে বলল মেঘালয়। যা বলছি ঠিক বলছি। তুই তো বললি তোকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। যার সাথে বিয়ে তাকেও জানতি না, আমাকেও জোর করা হয়েছে। সো তোর যদি ইচ্ছে হয় তুই আমার সাথে থাকবি, না হলে না। থমকে যায় তিয়ানা। মেঘালয় এক পলক তিয়ানাকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছু ফিরে বলল। ও হ্যাঁ, আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডকে বিয়ে অবশ্যই করব। অভিককে সমানে গুটিয়ে যাচ্ছে মৌমিতা ঘুম থেকে তোলার জন্য, তবে তার সেদিকে মন নেই। সে চোখ খিচে বন্ধ করে আছে। আজ যাই হয়ে যাক, ঘুমাবেই সে। বিরক্ত হয় মৌমিতা বলল। তুমি উঠবে নাকি? ঘরে আজ খাওয়া বন্ধ হবে তোমার। মৌমিতার কথা শেষ করতে দেরি অভিকের ঘুম থেকে উঠতে বসতে নয়, সেটা দেখে কুটিল হাসে মৌমিতা। আলমারি থেকে জুয়েলারি বক্স বের করে অভিকের সামনে এনে রেখে বলল। দেখো তো, এই হারটা তিনুর জন্য কিনেছি, মানাবে না? অভি বিরক্ত হয়ে বলল। তুমি এটা দেখাতে আমার ছাদের ঘুম ভাগালে। খুশি গদগদ হয়ে বলল মৌমিতা। হ্যাঁ, আর দেখো, এই শাড়িটা অনেক সুন্দর না? আমাদের তিনুকে ভালো লাগবে না? মৌমিতার কাণ্ডে হতাশ অভিক। কিছুক্ষণ আহাম্বকের মতো নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে চেয়ে থেকে শাড়ি দেখায় মন দিল। শাড়ি নেড়েচেড়ে বলল। হ্যাঁ সুন্দর, কিন্তু এসব কিনলে কখন? কাল হসপিটাল থেকে ফেরার পথে। অবাক হয় অভিক বলল। আগে তো অনেক কিছু কিনেছো। হেসে বলল মৌমিতা। তাতে কি? তিনু আমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ। ওর জন্য কিনবো না তো কার জন্য কিনবো? তিনু তো শুধু আমার মেঘের বউ না, বউ হওয়ার আগে আমার মেয়ে। মৃদু হাসে অভিক। মৌমিতা মেয়ের খুব শখ ছিল। মেঘালয় হওয়ার পর যখন মৌমিতা দ্বিতীয়বার কনসিভ করে, বেবিটা পেটেই মারা যায়। ডাক্তার বলে দেয় দ্বিতীয়বার আর সিজার করা যাবে না, তাই বেবি না নেয়াই ভালো। নিলে যে কোনো একজনকে বাঁচানো যাবে। তারপর আর অভিক সাহস করেনি। তবে মৌমিতা বেশ পীড়াপিড়ি করত, কিন্তু অভিককে টলাতে পারেনি। তারপর যখন তিয়ানা হলো, সেই থেকে তিয়ানা তাদের চোখের মনে। মুচকি হেসে পিছন থেকে মৌমিতার কোমর জড়িয়ে কাছে টেনে ধরে। তার ঘাড়ে ঠোঁট ছোঁয় অভিক। কেঁপে ওঠে মৌমিতা। মেকি রাগ নিয়ে বলল। করছো কি তুমি? দরজা খোলা আছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার। শব্দ করে হেসে ওঠে অভিক বলল। দরজা খোলা তাতে কি? বাসায় তো কেউ নেই, ছেলে তো তার শ্বশুর বাড়ি। অভিকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় মৌমিতা। জুয়েলারি বক্স হাতে নিয়ে পড়ল। ছেলে নেই বাড়িতে, কিন্তু রুমা তো আছে। রুমা যদি এসে পড়ে? আমি নিচে যাচ্ছি, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো। আর হ্যাঁ, রুমার আজ স্কুল আছে, হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে ছেড়ে যাবে। মৌমিতার যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে অভিক। বউটা তাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করে বাঘ থেকে বিড়াল হয়ে গেল সে। বিছানায় হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। ফ্রেশ হয়নি এখন অবধি। হাত পা কেমন অসাড় হয়ে গেছে তার। গত রাতে সে খুশি ছিল তার বিয়ে মেঘালয়ের সাথে হওয়ায়। আজ ভাবছে কেন হলো বিয়েটা। এখন কি করবে সে? মেঘালয়কে সে রগে রগে চেনে। মেঘালয় যখন একবার বলেছে সে তার প্রেমিকাকে বিয়ে করবে তো করবে। তিয়ানা চাইলেও আটকাতে পারবে না। বুকের ভেতর তোলপাড় হচ্ছে তিয়ানার। মাথা খালি খালি লাগছে। কি করবে বুঝতে পারছে না সে। কি করা উচিত তার? নিজের জায়গা ছেড়ে দেবে? তাছাড়া উপায় নেই। মেঘালয়কে সে অন্য কারোর সাথে মেনে নিতে পারলেও ভাগ করতে পারবে না। সে তো ভেবে নিয়েছিল মেঘালয় তার হবে না, সেটা সম্ভব না। আর আজ যখন বিয়ে হলো তখন জানলো মেঘালয় অন্য কাউকে ভালোবাসে। বিয়ের আগে জানলে কি এমন ক্ষতি হতো? জানলেও বা কি করতো সে? তিয়ানা তো জানতোই না তার বিয়ে মেঘালয়ের সাথে হচ্ছে। কোনো মেয়ে স্বামীকে ভাগ করতে পারে না, আর না সতীন নিয়ে সংসার করতে চায়। তাহলে কি করবে সে? মেঘালয়কে ডিভোর্স দেবে? সাদিত কিচেনের সামনে এসে ঘোরাঘুরি করছে, তবে তুলিকার সেদিকে মন নেই। নিজের মনে কাজ করছে সে। কাল রাত থেকে তুলিকা সাদিতের সাথে কোনো কথা বলেনি। তার বলতে ইচ্ছে হয়নি। সে যে ভুল করেছে তার শাস্তি সে গত 32 বছর ধরে পেয়ে এসেছে, 3 যুগের কাছাকাছি সময় ধরে। তারপরেও তার শাস্তি শেষ হয়নি। ইদানিং হাঁপিয়ে উঠেছে তুলিকা। গত 32 বছরের সুখ ঠিক
কি জিনিস সে বুঝতে পারেনি। জীবনের অর্ধেকের বেশি সময় অবহেলা পেয়ে পেয়ে কাটিয়ে দিয়েছে সে। সেদিন কি করতো তুলিকা? নিজের বোনকে মরতে দিত? বোনের লাশ ডেঙ্গিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে ড্যাং ড্যাং করতে করতে শ্বশুরবাড়ি চলে যেত? তিয়াশা নিজের বোনের সুখ দেখতে পারেনি, তাই বলে সেও নিজের বোনকে মরতে দিয়ে চলে আসতো? মায়ের পেটে একসাথে ভাগাভাগি করে বড় হয়েছে দুজন, যার সাথে তার জন্মের আগে থেকে সম্পর্ক। যেই বোন তার অস্তিত্বে থেকে তার সঙ্গী ছিল, সেই বোনকে সে মরতে দিত? অতীত ভাবতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে তুলিকার। মাতৃহৃদয় কেঁপে উঠছে তার। নিজ সন্তানকে অবধি নিজের সন্তান বলে কখনো বলতে পারেনি সে। একবারও কি সাদিক তাকে বোঝার চেষ্টা করেছে সে কতটা কষ্ট পেয়েছে, তার কেমন লেগেছে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে বা নিজের বোনের স্বার্থপরতায়? একবারও কি জানার চেষ্টা করে লোকটা? আজ সব দোষ তার। তাচ্ছিল্য হাসে তুলিকা। আন্টি, মা। মেঘালয়ের ডাকে সম্বিত ফিরে পায় তুলিকা। মুচকি হেসে মেঘালয়কে দেখে বলল, উঠে গেছিস? ডাইনিংয়ে বস, আমি খাবার দিচ্ছি। মৃদু হেসে বলল মেঘালয়। আমি এখন খাবো না, হসপিটাল থেকে ইমার্জেন্সি কল এসেছে, যেতে হবে। তুলিকা আটকে উঠে বলল, সে কি, না খেয়ে যাবি মানে? হসপিটালে গিয়ে কখন না কখন খাস ঠিক নেই। তাছাড়া নতুন জামাই প্রথম দিন শ্বশুরবাড়িতে না খেয়ে যাবি? লোকে কি বলবে? মেঘালয় তুলিকার কথা শুনে আহাম্বক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে, পরে হেসে বলে উঠল, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এর মধ্যেই পর করে দিয়েছো? বাড়ির ছেলে থেকে সোজা নতুন জামাইতে চলে গেলাম। মেঘালয়ের সাথে তাল মিলিয়ে হাসে তুলিকা। কিচেন থেকে খাবার নিয়ে বের হয়ে মেঘালয়ের গালে হাত রেখে বলল, তা কেন হবে? আমার তো দুটো ছেলে, কিন্তু তুই আমার একমাত্র মেয়ের জামাইও তো, বল। একটা মাত্র মেয়ে আমার। মেয়ের জামাই নিয়ে সব শাশুড়িতে অনেক শখ আহ্লাদ থাকে, আমারও আছে। আর সেসব তোকে সহ্য করতে হবে। এখন আয়, খেতে বস, বেশিক্ষণ সময় লাগবে না। তুলিকার চোখের দিকে তাকায় মেঘালয়। তার চোখ ছলছল করে ওঠে। মৃদু হেসে বলল, বসছি। এই মানুষটিকে নিজের মায়ের থেকে কোনো অংশে কম দেখে না মেঘালয়। তুলিকা তার আর একটা মা। তুলিকার মতো মানুষ নিজের 28 বছরের জীবনেও দ্বিতীয়টি দেখেনি সে। নিজের ভালোবাসার মানুষকে অবধি স্যাক্রিফাইস করেছে, নিজের সন্তানকে অবধি ত্যাগ করে অন্যের শূন্য কোলে পূর্ণতা দিয়েছে। কিন্তু এত ভালো হয়েও নিজে অসুখী। তিয়ানা একভাবেই হাত পা গুটিয়ে বসে আছে। কি করবে কিছু বুঝতে পারছে না সে। দম আটকে যাওয়ার মতো কান্না আসছে তার। খাওয়ার শেষে ঘরে আসে মেঘালয়। তিয়ানাকে থম মেরে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে কিসের ধ্যান করছিস? মেঘালয়ের প্রশ্নের উত্তর দেয় না তিয়ানা। দিতে ইচ্ছে করছে না তার। তিয়ানাকে চুপ থাকতে দেখে মেঘালয় তিয়ানার পাশে গা ঘেঁষে বসে। হালকা কেঁপে ওঠে তিয়ানা, তবে নিজের স্থান পরিবর্তন করে না। আর না নিজের ভাবভঙ্গি। মেঘালয়ের শরীর থেকে মিষ্টি একটা স্মেল আসছে, যা তিয়ানার খুব পছন্দের। অবশ্য সেটা পারফিউমের ঘ্রাণ, তবুও এই ঘ্রাণ তার মনকে তোলপাড় করে দেয়। ইচ্ছে করে মেঘালয়কে জাপটে জড়িয়ে ধরতে, তবে আগে সাহস হয়নি মেঘালয়ের থাপ্পড়ের ভয়ে। আর আজ অধিকার থাকার সত্ত্বেও পারছে না, কারণ মানুষটি তার না। কোনো মেয়ে কি সহ করতে পারে নিজের স্বামীর মুখ থেকে অন্য কাউকে ভালোবাসে কথাটি শুনতে? সে যদি আবার নিজের ভালোবাসার মানুষ হয়। মেঘালয় উকিঝুঁকি মেরে ভাবভঙ্গি ভাবগতি বোঝার চেষ্টা করে তিয়ানার, কিন্তু না। মহারানী খুবই মনক্ষুণ্ণ হয়ে ধ্যান করছেন। আলতো হাসি মেঘালয়। পেছন থেকে হাত বাড়িয়ে শাড়ির উপর দিয়ে তিয়ানার পেটে হাত রেখে তার দিকে টেনে আনে। মেঘালয়ের ঠান্ডা হাতে পাতলা শাড়ি ভেদ করে তার শরীরে লাগে। হঠাৎ মেঘালয়ের এখনও কাণ্ডে শিউরে ওঠে তিয়ানা। তিয়ানাকে নিজের কাছে ঘনিষ্ঠভাবে টেনে তার কাঁধে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের নিঃশ্বাস তিয়ানার শরীর আছড়ে পড়ে। নিঃশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তিয়ানার। মেঘালয় তিয়ানার কাঁধে থুতনি রেখে টেরা চোখে তিয়ানার মুখের দিকে তাকায়। শান্ত কণ্ঠে তবে ভালোবেসে বলে উঠল, ও আমার ভাবনা কুমারী, কিছু জিজ্ঞেস করছি আমি।
মেঘালয়ের এমন কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে তিয়ানা। নিজেকে সামলে নিজের অনুভূতিকে দমিয়ে প্রশ্ন করলো তিয়ানা। আপনার কি সত্যি সত্যি প্রেমিকা আছে? তিয়ানার প্রশ্নে হেসে দেয় মেঘালয়। তিয়ানার ঘাড়ে নাক ডুবায় সে। কেঁপে ওঠে তিয়ানা, শাড়ি খামচে ধরে সে। বুকের ভিতর কেমন ধুকপুক করে ওঠে তার। শুকনো ঢোক গেলে তুতলে বলল, তো কি করছেন? আমার বউয়ের সাথে রোম্যান্স। বউ শব্দটি কানে যাওয়ায় মাত্র বুক ধক করে ওঠে তিয়ানার। মেঘালয় ছোট করে ঠোঁট ছোঁয়ায় তিয়ানার ঘাড়ে। শিউরে ওঠে তিয়ানা, চোখ সহ বন্ধ করে নেয় সে। মেঘালয় নাক টেনে শ্বাস নিয়ে বলল, তিনু, তোর শরীর থেকে এত সুন্দর স্মেল আসছে কেন বলতো? তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার, খাবো? আর নিতে পারছে না তিয়ানা। এবার মনে হচ্ছে অনুভূতিতে সে মরেই যাবে। মেঘালয়ের থেকে দূরে সরে যেতে চায় সে, তবে পারে না। মেঘালয় তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। বিপাকে পড়ে যায় তিয়ানা, কাপা স্বরে বলল, ছাড়ুন আমাকে। কেন ছাড়বো কেন? আমার বউকে আমি ধরেছি, তোর কি? তুই চুপ থাক। আহাম্বক হয়ে যায় তিয়ানা। কে বলছে? আতপাগল বউটা কে? সে তো দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল তিয়ানা। বউটা আমি, তাই আমারই সব। ভাবনাসীনভাবে উত্তর দেয় মেঘালয়। ও আচ্ছা, হ্যাঁ বউ তো তুই, তো আমি কি করব? এখন তুই আমার বউ বলে কি আমি আমার বউকে আদর করব না? বউয়ের সাথে রোম্যান্স করব না? এবার লজ্জা লাগে তিয়ানার ঠোঁট কাটা লোকটার কথা শুনে। রেগে বলল তিয়ানা। কি সব বলছেন? লজ্জা করছে না আপনার? মেঘালয় অবাক হওয়ার ভান করে বলল, নিজের বউয়ের কাছে আবার লজ্জা কিসের? এত লজ্জা নিয়ে থাকলে কোনোদিন আব্বু ডাক শোনা হবে না আমার। তুইও পড়িস। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের এমন পাগলামি কথার উত্তর কি হতে পারে জানা নেই তার। গত এক সপ্তাহ ধরে তিলাত নিজের অনুভূতিকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। ভেবেছিল অন্য সব ভালো লাগার মতোই অবন্তীও তার ভালো লাগার কিছু না। সে অবন্তীর জন্য জেনুইন কিছু ফিল করে, যা ভালোবাসা। জীবনে আজ অবধি অনেক প্রেম করেছে সে, কিন্তু এমন দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি কারো প্রতি অনুভব হয়নি তার। নিজেকে আটকানো সম্ভব হচ্ছে না তিলাতের। তার অবন্তীকেই চাই। বোনের বিয়ে যখন মিটে গেছে, তখন মাকে বলে অবন্তীর বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তিলাত। এবার আর প্রেম নয়, সোজা বিয়ের পিড়িতে বউ করে ঘরে তুলবে অবন্তীকে। তারপর না হয় বিয়ের পর চুটিয়ে প্রেম করবে দুজন। অফিসে আসলেও কাজে মনোযোগ দিতে পারছে না সাদিত। খারাপ লাগছে তার। কাল রাতে তুলিকাকে তার বাবা তুলে খুঁচিয়ে কথা বলা উচিত হয়নি, কিন্তু কি করতো সে? রাগ উঠে গিয়েছিল। তারও কষ্ট হয় তুলিকাকে অবহেলা করতে, কিন্তু যতবার সে ভালোবেসে তুলিকার কাছে যেতে চেয়েছে, ততবার তার মস্তিষ্ক তাকে জানান দিয়েছে তুলিকা তাকে ঠকিয়েছে, তাদের ভালোবাসাকে ঠকিয়েছে, তার বিশ্বাস ভেঙেছে, নিজের বোনের কথা ভাবতে গিয়ে তাকে ঠকিয়েছে। কি করে ভুলবে সে সেদিনটার কথা, যেদিন সে তুলিকাকে তার বউ সেজে না দেখে তিয়াশাকে দেখেছিল? অতীতে ডুব দেয় সাদিত। অতীত। বিয়ের সব নিয়মকানুন শেষ করে তিয়াশাকে সাদিতের ঘরে নিয়ে আসা হয়। সাদিত আগে থেকে ঘরে বসে অপেক্ষা করছিল তার নতুন বউকে কনে সাজে কেমন লাগছে সেটা দেখার জন্য। বিয়ের পর এখন অবধি একবারও তুলিকাকে দেখেনি সে বাসর ঘরে মন ভরে দেখার জন্য। তিয়াশা ঘরে আসা মাত্রই সাদিত ঘরের দরজায় খিল দিয়ে তাকে জাপটে ধরে। শেষ অবধি সে নিজের ভালোবাসাকে বউ করে নিজের করে আনতে পেরেছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল নিজেকে, কিন্তু জড়িয়ে ধরা তুলিকাকে ছুঁয়ে অপরিচিত লাগছে তার। ভুরু কুচকে ফেলে সাদিত। এক ঝাটকায় তিয়াশাকে নিজের থেকে ছাড়িয়ে মুখের ঘোমটা তুলে সে। ঘোমটা আড়ালে তিয়াশাকে দেখে রেগে যায় সাদিত। সাথে অবাক হয় সে, তুলিকার জায়গায় তিয়াশা কেন? মাথার রগ টকবক করে ওঠে তার। তিয়াশাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারে নিজের থেকে। রাগে গিয়ে ধমকে প্রশ্ন করল, তুমি এখানে কেন? তুলি কোথায়? ভয় পেয়ে যায় তিয়াশা। আবেগের বশে বিয়ে করে আসলেও এবার সাদিত কিভাবে সামলাবে সে? ভয়ে ভয়ে বলল, কি বলছো তুমি? আমি তো তুলি। রাগ উঠে যায় সাদিতে। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, তোমরা দুজন কি আবার মজা শুরু করলে আমার সাথে? তিয়াসা, তুলি কোথায়? তুলিকে বের হয়ে আসতে বলো। সব সময় মজা করলেও আজ এ সময় আমি খুব
বিরক্ত হচ্ছি। সাদিতের শান্ত স্বর শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় তিয়াশার। ভয়ে কেঁপে উঠে সে বলল। তিয়াশা এখানে আসবে কি করে? আমি তো তুলি। রাগ কন্ট্রোল করতে পারে না সাদিত। পাশে থাকা টেবিল ল্যাম্প তুলে আছাড় মারে রাগে স্বরে বলল সাদিত। তুলি কোথায় তিয়াশা? ভয়ে ভয়ে উত্তর দেয় তিয়াশা। ও চলে গেছে। ভুরুকুটি করে ফেলে সাদিত, প্রশ্ন করল। মানে? মানে তুলি তোমাকে বিয়ে করতে চায় না, তাই চলে গেছে। রাগে শরীর কাঁপছে সাদিতের। তুলিকাকে হারানোর অজানা ভয় অনুভূত হচ্ছে তার। চিল্লিয়ে ওঠে সাদিত। সব সত্যি বলো তিয়াশা, তুমি এখানে কি করছো? তুলি কোথায়? সব সত্যি বলবে। তুমি আমাকে খুব ভালো করে চিনো তিয়াশা, ফল ভালো হবে না। আবারও বলছি, সত্যি বলো, তুলি কোথায়? ভয়ে ঠোক গেলে তিয়াশা। ভয়ে পেয়ে কেঁদে ফেলে সে। এখন নিজের প্রতি আফসোস হচ্ছে এমনটা করার জন্য। সাদিত কোনোদিন মানবে না তাকে। ভয় পেয়ে সব বলে দেয় সাদিতকে। তুলি আমেরিকা চলে গেছে আমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। বুকে মুচড়ে ওঠে সাদিতের। সবকিছু অন্ধকার লাগছে তার। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করলো। কখন গেছে? আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। আরো কিছু বলে তিয়াশা, তবে সাদিতের কানে সেসব যায় না। তার মস্তিষ্কে বারবার একটা শব্দ রিপিট হচ্ছে, আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। সেদিন রাতে সাদিত একের পর এক কল করে তুলিকাকে, ফোন কিন্তু বন্ধ। এরপর কখনো সে তুলিকার সাথে যোগাযোগ করতে পারেনি বহু বছরে। শুধু তার একটা প্রশ্ন করার ছিল তুলিকাকে, আমাকে কেন ঠকালে? কিন্তু তুলিকার নাগাল সে বহু বছরে পায়নি। তবে তিয়াশাকেও সে মেনে নেয়নি। বড়লোক বাবার সন্তান হওয়ায় টাকা পয়সার অভাব ছিল না সাদিতে, তাই সর্বক্ষণ বারে পড়ে থাকতো। কখনো বাড়ি ফিরতো বা কখনো না। এভাবে কেটে যায় 3 বছরের অধিক সময়। সাদিত কোনো পরিবর্তন ছিল না। অফিসে যেত, কাজ করত, বাকি সময় বারে মদ গিলে কাটাতো। তিয়াশাও ততদিনে বুঝতে পারে আবেগের বশে নিজেকে সহ 3টে জীবন নষ্ট করেছে সে। তবে তার কিছু করার ছিল না। সেও তুলিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তুলিকাকে পাওয়া যায় না। হয়তো বোনের প্রতি অভিমান বা ঘৃণা তুলিকা নিজেকে ধরা দেয়নি। প্রতিদিনকার মতোই ড্রিঙ্ক করে বাড়ি ফিরে সাদিত। সেদিন তিয়াশা বোনের কথা ভেবে তুলিকার পুরনো শাড়ি পরেছিল, যা সাদিত তুলিকাকে উপহার দিয়েছিল। বিয়ের 3 বছরেও অধিক সময়ের পর সাদিত নেশা করা অবস্থায় তিয়াশাকে তুলিকা ভেবে নিজের কাছে টেনে নিয়েছিল। স্বামীর একটু ভালোবাসা স্পর্শ পাওয়ার লোভে সাদিতকে বাধা দেয় না তিয়াশা। তার ফলস্বরূপ তিলাতের জন্ম। তিয়াশাকে অবহেলা করলেও নিজের সন্তানকে অবহেলা করতে পারে না সাদিত। মেনে নেয় তিলাতকে। তবে সেদিনের পর তিয়াশাকে নিজের আশেপাশে আসতে দিত না সাদিত। এমনকি নিজের ঘরে তিয়াশাকে ছেড়ে দিয়ে সে নিজে অন্য ঘরে থাকা শুরু করে। শার্ট জিন্স পরে ডাইনিং টেবিলে আসন পেতে বসে খাচ্ছে তিয়ানা। তিলাত এসে তার মাথায় মেরে পড়ল। কাল না তোর বিয়ে হলো? কই একটু নতুন বউ ভাব নিয়ে থাকবি না, তার নিজের রূপে ফিরে এলি? বিরক্ত নিয়ে বলে উঠল তিয়ানা। তুইও তো নতুন শ্যালক হইছস, তো জানা তোর জামাইবাবুর ঠ্যাং ধরে ঝুইলা পড়। একটা থাপ্পড় মারবো বেয়াদব। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না, তুই সর আমার সামনে থেকে। আমি খুব ভালো করেই জানি তুই আর মেঘ ভাইয়া মিলে আমায় ফাঁসিয়েছিস। তিলাত মুখে হাত দিয়ে তাচ্ছিল্য স্বরে পড়ল। ছি তিনু, ছি। নিজের বরকে কেউ ভাইয়া বলে? তিয়ানা অবাক হওয়ার ভান করে বলল। কে বর? ওই খারুসটাকে আমি জীবনেও আমার জামাই হিসেবে মানব না। ওকে আমি ডিলিট করে দিব। তিলাত চোখ মুখ কুচকে প্রশ্ন করল। হোয়াট? ডিলিট করে দিবি মানে? তিয়ানা কোনো উত্তর না দিয়ে খাবার প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে জগ তুলে পানি খেয়ে বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে তিলাতকে কোনো পাত্তা না দিয়ে মেইন ডোর থেকে বেরিয়ে যায়। তিলাত মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে, বিড়বিড় করে বলল। তোর কপালে দুঃখ আছে জামাইবাবু। ক্যাম্পাসের একপাশের বেঞ্চিতে মন খারাপ করে বসে আছে অবন্তী। তিয়ানা কাল তাকে কিছু না বলে চলে গেল, কিচ্ছুটি বলল না। সে সারা রাত আশায় ছিল এই বুঝি তিয়ানা তাকে ফোন করবে।
কিন্তু দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানা হয়তো তার কথা বিশ্বাস করেনি, বিশ্বাস করার কথাও না। কি ভাবুক রানী, কি করছিস সেখানে একা একা? ভাবনার মধ্যে হঠাৎ তিয়ানার কণ্ঠস্বর শুনে পাশে তাকায় অবন্তী। তিয়ানার ঠোঁটে হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে। অবন্তীকে অবাক করে তিয়ানা তার কাঁধ জড়িয়ে ধরে বলল, যা হয়েছে ভুলে যাও বন্তি, সব আগের মতো করে নে। চোখে জল চলে আসে অবন্তীর। হেসে বলল, তুই আমাকে ক্ষমা করেছিস? হেসে বলল তিয়ানা। না, তোকে কেন ক্ষমা করব? ভার্সিটির শুরু থেকে তোর চামচাগুলোকে নিয়ে আমায় অনেক জ্বালিয়েছিস, সেটা আমি ভুলিনি। হাসি অবন্তী। তার সাথে তাল মিলিয়ে তিয়ানাও হাসে। অনেক বছর বুকের মধ্যে বন্ধু হারানোর যন্ত্রণাটা সরল দুজনের। পিছন থেকে রাবিন বলে উঠল, তোকে বলেছিলাম তিনু আমাদের চামচা বলবি না, আমরা ফ্রেন্ডস। তিয়ানা কপাল কুঁচকে পিছনে ফিরে বলল, 1000 বার বলবো, তোরা চামচা। কি করবি তুই? রাবিন ভেসে বলল, না, আজ আর কিছু বলবো না। তোমাদের মধ্যে মান অভিমান শেষ হলো, তাতেই খুশি। সারাদিন অবন্তীর সাথে কাটায় তিয়ানা। অবন্তীকে তার বাসায় ছেড়ে ফেরার পথে মেঘালয়কে রেস্টুরেন্টে ঢুকতে দেখে বাইক থামায় তিয়ানা। ভুরুকুটি করে ফেলে তিয়ানা, কাহিনী কি? মেঘালয় এই সময় হসপিটালে না থেকে রেস্টুরেন্টে কি করছে? সাথে আবার মেয়েও আছে। ঠোঁট কামড়ে ধরে তিয়ানা। কাহিনী গড়বড় লাগছে তার। বাইকে বসেই উকি ঝুঁকি মেরে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করে সে। সন্দেহ নিয়ে বাইক পার করে মেঘালয়ের পিছু নেয় সে। মেঘালয়ের পিছনের টেবিলে বসে তিয়ানা। মেয়েটাকে স্পষ্ট দেখা গেলেও মেঘালয়কে দেখা যায় না। মেঘালয়ও তাকে দেখবে না। মেয়েটাকে চেনা লাগছে না তিয়ানার, কখনো দেখেও নি সে। আচ্ছা, এটা আবার সেই মেয়েটা না তো, মেঘালয়ের গার্লফ্রেন্ড? বুকের মোচড় দেয় তিয়ানার। তাহলে কি মেঘালয় তাকে সত্যিই বলেছিল মেঘালয়ের গার্লফ্রেন্ড আছে, যার নাম আদরিনী? ভাবতেই তিয়ানার বুকে যন্ত্রণা শুরু হয়। অচেনা ভয়ে বুক ধুকপুক করছে তার। মেঘালয়কে পেয়েও কি সে হারিয়ে ফেলেছে? পেছন থেকে উকি দেয় তিয়ানা। মেঘালয় মেয়েটির হাত ধরেছে। বুকের ভিতর ঝাঝা করে ওঠে তিয়ানার। চোখ জ্বালা করছে। এই বুঝি জল গড়িয়ে পড়বে। উঠে দাঁড়ায় তিয়ানা। দ্বিতীয়বার পিছনে না তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দ্রুত হেঁটে বাইকের কাছে যায় সে। বড় বড় শ্বাস ফেলে হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরে সাদিদ। ফ্রেশ হয়ে দেখে তুলিকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তুলিকার পাশে এসে দাঁড়ায় সাদিদ। গলা খাকারি দিয়ে বলল, তোমার সাথে কথা ছিল? সাদিদের দিকে না তাকিয়ে ভাবনাসীনভাবে বলল তুলিকা, বলো। আই এম সরি। তাচ্ছিল্য হাসে তুলিকা। পূর্ণ দৃষ্টিতে সাদিদকে দেখে সে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, সরি কেন? তোমার ফ্যামিলি, আই মিন তোমার বাবা, তুলে আমার বলা উচিত হয়নি তুলি। ভুল কিছু বলনি। তুলিকার নির্বাক রূপ পছন্দ হয় না সাদিতের। রাগ উঠে যায় তার। রেগে গিয়ে থমকে বলল, আমি সরি বললাম তো তুলি। হাসে তুলিকা। হেসে বলল, অযথা রেখে যাচ্ছ স্বাদ। তুলিকার থেকে দৃষ্টি সরিয়ে ফেলে সাদিত। নিজেকে শান্ত করে সে। তুলিকার হাত ধরে শান্ত স্বরে বলল, আমাদের গল্পটা অন্যরকম হতে পারতো তুলি। থমকায় তুলিকা। ঠোঁট কেঁপে ওঠে তার। শীতল দৃষ্টিতে সাদিতের পানে চায় সে। সাদিত তাকেই দেখছিল। দুজনের দৃষ্টি মিলন হয়। ভাবে তুলিকা, হ্যাঁ, তাদের গল্প অন্যরকম হতে পারত, কিন্তু সে সব শেষ করে দিয়েছে। নিজেকে ধরে রাখতে পারে না তুলিকা। সাদিতকে জাপটে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দেয়। খুব খুব কান্না পাচ্ছে তার। সাদিতও তার প্রিয়তমাকে নিজে থেকে দূরে সরায় না, নিজের সাথে জড়িয়ে ধরে রাখে তাকে। কবরের পাশে আসন পেতে বসে আছে তিয়ানা। হাতে কিছু গোলাপ ফুল। অতি যত্নে কবরের উপরে আগাছাগুলো তুলে সেখানে ফুলগুলো রাখে সে। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে তার। আবেগ নিয়ে কবরে হাত বুলায় সে। খানিক বাদে কবর কেঁদে দিয়ে কবরে জড়িয়ে ধরে সে। ফুপাতে ফুপাতে বলে উঠল সে, আই হেট ইউ মা, আই হেট ইউ। দেখো, বহু বছর আগে তুমি যে অন্যায় করেছিলে, আজ ঠিক সেটা আমার সাথে ঘটছে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। দেখো, প্রমাণ পাচ্ছ তো তুমি? দেখো, আজ আমি তোমারই মতো মেঘের জীবনে 3rd পার্সন। মেঘ অন্য কাউকে ভালোবাসে মা, আমাকে ভালোবাসে না। হয়তো আমি তোমার মেয়ে, তাই
আমি তোমার মেয়ে বলে হয়তো ও আমাকে সহ্য করতে পারে না, কিন্তু ভাইয়াও তো তোমার সন্তান মা। তাহলে ভাইয়া কেন ওর বেস্ট ফ্রেন্ড বলো? আমি কেন সত্যিটা জানলাম বলো? কেন জানলাম আমি তোমার মেয়ে? আমি আম্মুর মেয়ে নই। আমি মানতে পারছি না। এই যে আমি তোমার কাছে আসি, তোমাকে ছুঁই, কথা বলি, তোমার মধ্যে মা মা অনুভূতি পাই না, বরং আমি আম্মুর শরীর থেকে মা মা গন্ধটা পাই। মনে হয় আমি আমার নিজের মাকে জড়িয়ে আছি। আমি কেন আম্মুর মেয়ে হলাম না? আমি আম্মুর মেয়ে হলে কি মেঘ আমাকে ভালোবাসতো? দেখো, কাল আমাদের বিয়ে হয়েছে, আর আজ এই মেঘ ওর প্রেমিকাকে নিয়ে ঘুরছে। একজন স্ত্রী হয়ে কি করে মানবো সেটা? চোখের জল মুছে উঠে দাঁড়ায় তিয়ানা। কবর স্থান থেকে বেরিয়ে যায় সে। পিছু ফিরে কবরের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ মা। তোমার সন্তান হয়ে আমি খুবই লজ্জিত। সেদিন তোমার বদলে আমার মৃত্যু হলে হয়তো খুব ভালো হতো। বেশ রাত করে বাড়ি ফিরে মেঘালয়। তিয়ানার ঘরে এসে দেখে তিয়ানা পড়ছে। ভুরুকুটি করে মেঘালয় ব্যঙ্গ করে বলল। তুইও পড়িস? মেঘালয়ের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্রই বিরক্ত নিয়ে তার দিকে তাকায় তিয়ানা। সেই সাথে বিরক্তি নিয়ে বলল, মানে আমি কি পড়ি না? হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে টাই খুলতে খুলতে বলল মেঘালয়। হ্যাঁ, তা তো রেজাল্টই বলে দেয়। তিয়ানা কিছুটা মেজাজ নিয়ে বলল, ইহা রেজাল্টের বোঝায়, তাই আমি ঢাবির স্টুডেন্ট। আসছে আমার ঢাবির স্টুডেন্ট। নিজ গ্রুপ থেকে তো পারিসনি চান্স পেতে বিভাগ পরিবর্তন করতে হয়েছে। পেয়েছি তো, সেই অনেক আমার জন্য। আমার আপনার মতো ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই। বাই দ্য ওয়ে, আপনি আমার ঘরে কি করছেন? মেঘালয় শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে হাই তুলে বলল। বউয়ের ঘরই তো এখন আমার ঘর। তিয়ানা চেয়ার থেকে উঠে তেড়ে মেঘালয়ের কাছে গিয়ে হাত উঁচিয়ে বলল, কে বউ? কার বউ? আমি কারো বউ না। আপনাকে আমাদের বাড়িতেই বা কে আসতে বলেছে? নিজের বাড়িতে যান। মেঘালয় তিয়ানার হাত ধরে টেনে বিছানায় ফেলে তার উপর উঠে কানের কাছে মুখ নিয়ে বলল, তোর বাপ বলেছে বিয়ের পর নাকি জামাইকে 3 দিন শ্বশুর ঘরে থাকতে হয়। আর কে কার বউ সেটা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বলেই তিয়ানার কানে ঠোঁট ছোঁয় মেঘালয়। মেঘালয়ের হঠাৎ আক্রমণে হতবম্ব হয়ে যায় তিয়ানা। সে সাথে তার স্পর্শে কেঁপে ওঠে তিয়ানা। মেঘালয়কে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলে, আপনি দিন দিন খুব নির্লজ্জ হয়ে যাচ্ছেন মেঘ ভাইয়া। আমি বোন হই আপনার। বাঁকা হাসে মেঘ। আচমকা তিয়ানার ঘাড়ে কামড়ে দিয়ে বলল, বোন এখন বউ হয়ে গেছে। মেঘালয়ের এখনো কাণ্ডে তিয়ানার সারা শরীর শিউরে ওঠে। অতি কষ্টে ঢোক গিলে বলল, কি করছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার গালে চুম্বন করে বলল। বউয়ের সাথে রোম্যান্স? তিয়ানা অসহায় কণ্ঠে বলল। আমি কিন্তু মরে যাব। হাসে মেঘালয়, হেসে বলল। আচ্ছা, মেরেই ফেলছি আমি। তিয়ানা কাদো কাদো মুখ নিয়ে মেঘালয়কে দেখতে থাকে। তিয়ানার প্রতিক্রিয়া দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তিয়ানা কিছু বুঝতে না পেরে আহম্বক হয়ে ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকে। মেঘালয় হাসি থামায়। তিয়ানা নাক টেনে বলল, তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তিনু। মেঘালয়ের কথার উপরে মুখ ফুটে কিছু না বলতে পারলেও মনে মনে বলল তিয়ানা, খান না। না করেছে কে? খেয়ে ফেলুন তো তাড়াতাড়ি। তারপর আমিও দেখব কি করে আমাকে ছেড়ে আপনার ওই প্রেমিকা শয়তানির কাছে যান। মেঘালয় দুষ্টু হেসে তিয়ানার ঠোঁটের কাছে এগিয়ে যায়। তিয়ানা চোখ বন্ধ করে ফেলে। মেঘালয় দুষ্টু চোখে তিয়ানার বন্ধ চোখের দিকে চেয়ে বলল, জানিস তিনু, তুই জন্মানোর পর যেদিন একদিনের তোকে প্রথম কোলে নিয়েছিলাম, কোলে নেওয়া মাত্র তুই আমার কোলে পটি করে দিয়েছিস। তিয়ানা হতবাক হয়ে চোখ খুলে ফেলে। মেঘালয় এমন একটা মুহূর্তে এসব মানে লোকটা তাকে চোখ কটমট করে মেঘালয়কে দেখে তিয়ানা। হাসে মেঘালয়, তার ঠোঁট তিয়ানার ঠোঁট ছুঁই ছুঁই। কাল বিলম্ব না করে তিয়ানার ঠোঁটে টুস করে চুমু খেয়ে ফেলে সে। মেঘালয়ের এখনো কাণ্ডে হতবুদ্ধি হয়ে যায় তিয়ানা। ঠোঁট ছেড়ে তিয়ানাকে নাকে কামড় দিয়ে পড়ল, ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনু রানী নাকি আমার বউ, তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল! ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনু রানী নাকি আমার বউ, তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল!
কটমট করে তাকায় তিয়ানা। ফুঁসে ওঠে সে। মেঘালয়কে ঠেলে নিজের থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসে সে। তিয়ানাকে রাগে ফোঁসফোঁস করতে দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তাতে তিয়ানা আরও রেগে যায়। রেগে গিয়ে মেঘালয়ের পিঠে মারতে থাকে। মেঘালয় হেসে তিয়ানার হাত আঁকড়ে ধরে। তিয়ানা দমে না গিয়ে মেঘালয়ের নাকে কামড় দেয়। মেঘালয় ব্যথায় উহ করে ওঠে। তিয়ানা সেদিকে পাত্তা না দিয়ে মেঘালয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে গাল ফুলিয়ে বসে থাকে। মেঘালয় নাকে হাত বুলিয়ে বলল, রাক্ষসী একটা। আহ, আমার নাক তোর মতো রাক্ষসী বউ কারো কপালে জোটেনি হয়তো। আমি এক পিস যার ভাগ্যে এমন রাক্ষসী জুটেছে। মেঘালয়ের কথাকে পাত্তা না দিয়ে সিরিয়াস কণ্ঠে বলে উঠল তিয়ানা। আপনার কি সত্যি প্রেমিকা আছে? নাক থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তিয়ানার দিকে তাকায় মেঘালয়। কিছু একটা ভেবে সিরিয়াস ভাবে বলল, হ্যাঁ। থমকায় তিয়ানা। বিস্মিত চোখে মেঘালয়কে দেখে সে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মেঘালয় তিয়ানার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নিজ মনে বলল সে, আই এম সরি তিনু, তোকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এটা দরকার। যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি তোরা তিনজন, তুই এবং তারাও। হ্যাঁ, শুধু তোরা তিনজন না, আরও একজন আছে। ভেবে হালকা হাসে মেঘালয়। সে শুধু চাচ্ছে এসবে তিয়ানা অতিষ্ঠ হয়ে যাবে, আর সেটা যেদিন সাদিতের কানে যাবে ঠিক তখন সেটা সিক্রেট। হেসে পাশে থাকা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মেঘালয়। অবন্তীর বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করছে তিলাত। কখনো ফুটপাতে বসে নখ খুঁড়ছে, বা উঠের রাস্তার এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। মাথায় কিছু ফেলছে না তিলাতের। তার মন শুধু একটা কথাই বলছে, তোর অবন্তীকেই চাই তিলাত। ইউ ফেল ইন লাভ উইথ হিম। খানিকক্ষণ পায়চারি করে অবন্তীর ফ্ল্যাটের দিকে তাকিয়ে উকিঝুঁকি মারে সে, তবে অবন্তীর দেখা নেই। রেগে পা দিয়ে রাস্তায় বাড়ি মারে তিলাত, কিন্তু ব্যথাটা সেই পায়। পা ধরে ফুটপাতে বসে পড়ে। এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তিলাতের। এর চেয়ে আগেই তো ভালো লাগতো। একসাথে কয়েকটা প্রেম, টাইম পাস, জীবন বিন্দাস ছিল। এখন বুড়ো বয়সে প্রেমে পড়ে বাচ্চা বাচ্চা ছেলেদের মতো থাকো দাঁড়িয়ে। ভাঙ্গা স্বরে গান ধরে তিলাত। অন্তি, তুই অপরাধী রে। তোর ইনোসেন্ট চেহারা দেখিয়ে তোর প্রেমে ফেললি রে। এখন কই লুকাইলি রে? তুই অপরাধী রে। নিজের কাকের মতো কাকা করা কণ্ঠের উপর বিরক্ত হয় তিলাত। গান বাদ দিয়ে মেঘালয়কে ফোন দেয় সে। ফোন ধরে গাইল দেয়া শুরু করে মেঘালয়। শালার ঘরে শালা, আমার ঘুমের উপর তোদের গোষ্ঠীর এত কিসের শত্রুতা? মেঘালয়ের গালিতে বিরক্ত হয় তিলাত, যাকে বলে চরম বিরক্ত। কিন্তু মেঘালয়কে তার এখন দরকার, তাই তাকে না চটানোই ভালো। তাই নিজের চরম বিরক্তিকে দমন করে মিষ্টি কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি আমি তোর শালা। আমি বারবার বলতে হবে না। কাল থেকে শুনতে শুনতে কান পচে গেল আমার। তিলাতের মিষ্টি বুড়িতে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল মেঘালয়, কি চাই? আই অ্যাম ইন লাভ। বিস্ময়ে চিল্লিয়ে ওঠে বলে মেঘালয়। হোয়াট, ইউ ফেল ইন লাভ? দুঃখী কণ্ঠে উত্তর দেয় তিলাত। ইহা, আই অ্যাম ইন লাভ। ফটাফট বলে উঠল মেঘালয়। আই ডোন্ট বিলিভ দিস। আমি সত্যি বলছি মেঘ। মেঘালয় আহাম্বক হয়ে প্রশ্ন করে, মেয়েটাকে? অবন্তী। মেঘালয় দ্বিগুণ চিল্লিয়ে বলল, হোয়াট, শেষ অব্দি বোনের বান্ধবীর প্রেমে পড়লি ছাগল? তাকে ছাগল বলাটা পছন্দ হয় না তিলাতে, তাই ফুঁসে উঠে বলল, তাহলে তুইও ছাগল। আমার মতো তুইও তো বন্ধুর বোনের প্রেমে পড়েছিস। তার বেলায় ছাদের রেলিংয়ে দুই হাত ভর দিয়ে বসে আছে তিয়ানা। হঠাৎ করে তার জীবনটা উল্টা পাল্টা হয়ে গেল। ভালোই তো ছিল তার নিজের জগৎ, সেখানে কেন সে নিজের জীবনের সত্যিটা জানতে পারলো? তার আম্মু তার নিজের আম্মু না, এটা কি করে মানবে সে? যাবে ছোট্টবেলা আম্মু জেনে এসেছে সে নাকি তার মাই না, আর যিনি মা সে কবরে শুয়ে আছেন অন্যের জীবন ধ্বংস করে, আর যাকে ভালোবাসলো সে নাকি অন্য কাউকে ভালোবাসে। হু হু করে ওঠে কেঁদে দেয় তিয়ানা।
কিছু ভালো লাগছে না তার। কোথায় একটা চলে যেতে ইচ্ছা করছে। পাশে কারো উপস্থিতির টের পেয়ে চোখের জল মুছে তিয়ানা পিছন ফিরে তুলিকাকে দেখে মলিন হেসে বলল। কিছু বলবে আম্মু? মেয়ের দিকে ভালো করে তাকায় তুলিকা। মেয়েটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, খায় না ঠিক মতো, কেমন একটা শুকিয়ে ফেলেছে নিজেকে। যে মেয়েটা বাড়ি মাতিয়ে রাখে সে এখন প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলছে না। মেয়ের এক গালে হাত রেখে বলে, কি হয়েছে বলো তো? কি হবে? কিছু না। সন্দেহ নিয়ে বলে তুলিকা। কিছু একটা হয়েছে, না হলে আমার মেয়ে এভাবে চুপ থাকতে পারে না। মায়ের চোখে চোখ রেখে মলিন হেসে বলল তিয়ানা। তোমার মেয়ে? হঠাৎ তিয়ানার এমন কথা বুকে ধক করে ওঠে তুলিকার। নিজের মনের ওঠা ঝড়কে দমিয়ে অনেকটা আত্মবিশ্বাসের সাথে হেসে ওঠে। হ্যাঁ, আমার মেয়ে। এখন বলো তো কি হয়েছে? এমন চুপচাপ কেন তুই? মেঘ একা ঘরে, ও কি ভাবছে বলতো? মায়ের কথা কিছুটা রাগ নিয়ে বলে তিয়ানা। তোমার মেয়ে কি কখনো এই বাড়িতে একা থাকেনি আম্মু? কিন্তু তখনের থাকা আর এখনের থাকা এক নয়। এখন সে এই বাড়ির নতুন জামাই, তোর বর হয়। আমার বর হতে বলেনি আম্মু। ধমকে ওঠে তুলিকা। তিনু, এসব কোন ধরনের কথা? আগে যে সম্পর্কই থাকুক না কেন, এখন মেঘ তোমার স্বামী, তাই তাকে তার যোগ্য সম্মান দিয়ে কথা বলবে। রাগ নিয়ে বলে ওঠে তিয়ানা। তাকে স্বামী হতে কেউ বলেনি আম্মু। তোমরা আমাকে বিয়েতে জোর করেছো, এমনকি মেঘ ভাইয়াকেও তোমরা জোর করেছো। তিয়ানার শেষের কথাটা শোনা মাত্রই ভুরু কুচকে ফেলে তুলিকা। বলল, মানে? কথা ঘুরায় তিয়ানা আমতামতা করে বলল, কিছু না। একটু থেমে বলল, এটা সত্যি আম্মু, তুমি আমার চেয়ে মেঘ ভাইকে বেশি ভালোবাসো। হাসে তুলিকা। হেসে তিয়ানার দু গালে হাত রেখে বলল, প্রথমত নিজের স্বামীকে ভাই বলতে নেই। জানি অভ্যেস, কিন্তু অভ্যেস তো বদলাতে হবে। থেমে তিয়ানার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুই তো আমার নারী ছেঁড়া ধন, তোর থেকে আর কাউকে ভালোবাসতে পারি? মায়ের চোখের দিকে তাকিয়ে বলল তিয়ানা। সত্যি কি তাই? নারী ছেঁড়া ধন? থমকায় তুলিকা। সেই সাথে অবাক চোখে তিয়ানাকে দেখে। তিয়ানার ঠোঁটের কোণে অদ্ভুত এক যন্ত্রণাময় হাসির রেখা। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে তুলিকার। তিয়ানার গাল থেকে হাত সরিয়ে নেয় সে। তুলিকার হাতের দিকে একবার তাকিয়ে তাকে পাশ কাটিয়ে ছাদ থেকে চলে যায় তিয়ানা। তবে থমকে দাঁড়িয়ে থাকে তুলিকা। মেয়ের বলা শেষ কথার মানে খোঁজার চেষ্টা করে তার। মমিতার কোলে মাথা দিয়ে শুয়ে আছে মেঘালয়। মমিতা ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মেঘালয় হাত বাড়িয়ে মমিতাকে আলতো জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আম্মু তিনুকে আমার করে দেওয়ার জন্য। মুচকি হাসি মমিতা। কিছুটা জোরে মেঘালয়ের চুল টান দেয়। মেঘালয় ব্যথাতুর স্বরে বলল, উফ আমু লাগছে। হেসে বলল মমিতা। তোর মনে মনে এসব ছিল, বলিসনি কেন? মেঘালয় মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, তখন সময় আসেনি। যদি সাদিদ ভাত প্রস্তাব দিল, আমি শুধু ভাবছিলাম তোকে বলবো কি করে। পরে শুনি ডুবে ডুবে জল খাচ্ছিস বহুদিন। কথা শেষে খিলখিল করে হেসে দেয় মমিতা, সাথে যোগ দেয় মেঘালয়। মমিতা হাসি বন্ধ করে বলল, জানিস, তিনুকে আমি আমার কাছেই রাখতে চেয়েছিলাম, আর আমার কাছেই রাখার উপায় ছিল তিনুকে তোর বউ করা। কিন্তু তুলি বা সাদিদ ভাইকে বলার সাহস পাইনি। তাছাড়া তুই মানবি কি না সেটাও তো জানতাম না। ফটাফট বলল মেঘালয়। এখন তো জেনেছো বিয়ে হয়েছে, এখন আমার বউকে আমার কাছে এনে দাও। চোখ ছোট ছোট করে ফেলে মমিতা। পরক্ষণে হেসে ছেলের গালে আলতো থাপ্পড় মেরে বলল, বউ পাগলায় একটা। শব্দ করে হাসে মেঘালয়। তিয়ানা আনমনে অবন্তীর বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার কি করা উচিত বুঝতে পারছে না। মেঘালয়কে প্রশ্ন করলেও মেঘালয় তাকে আশা অনুরূপ উত্তর দিচ্ছে না। কি করা উচিত তার? তিয়ানার পাশে এসে দাঁড়ায় অবন্তী। কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বলল, তিনু, মন খারাপ? অবন্তীর দিকে তাকিয়ে মলিন হেসে অশান্ত কণ্ঠে বলল তিয়ানা। না, ঠিক আছি। খানিক থেমে বলল তিয়ানা। আমার বিয়ে হয়ে গেছে অন্তি। অবন্তী বিস্ময় নিয়ে বলল, হোয়াট? তিয়ানা মাথা ঝাঁকিয়ে বলল, ইয়া, বিয়ে হয়ে গেছে।
কবে, কখন, কার সাথে? তিয়ানা মৃদু হেসে আস্তে ধীরে প্রশ্ন করলো। আজ 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। সেদিন তোর সাথে কথা শেষে বাড়ি গিয়ে শুনলাম আমার নাকি বিয়ে। বাসর ঘরে গিয়ে দেখলাম আমার বর আর কেউ না, মেঘ ভাইয়া। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? বিয়ের পরের দিন মেঘ ভাইয়ার কাছ থেকে জানতে পারি সে অলরেডি রিলেশনে আছে, তার প্রেমিকা আছে, তার নাম আদুরিনী। শেষের কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে তিয়ানার। চোখের কোণের জল মুছে মুচকি হাসে। অবন্তী বিস্মিত দৃষ্টি নিয়ে তিয়ানার দিকে তাকিয়ে থাকে এভাবে। দুজনে চুপ থাকে কিছুক্ষণ। অবন্তীর নীরবতা ভেঙে বলল, এখন কি করবি? তাচ্ছিল্য হেসে বলল তিয়ানা। অন্য সব টিপিক্যাল বউদের মতো স্বামীকে মানানোর চেষ্টা করব, যদি মানে। তিয়ানার কথা শেষের সাথে সাথে তিলাত এসে দাঁড়ায় তাদের সামনে। তিলাত অবন্তীকে আর চোখে এক পলক দেখে গলা খাকারি দিয়ে বলল, তিনু চল, তোকে নিতে আসছি। তিয়ানা বিস্মিত স্বরে প্রশ্ন করল। আমাকে? তিলাত হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, আম্মু বলল তুই আজ বাইক নিয়ে আসিসনি, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। তিয়ানা অবাক কণ্ঠে বলল। আজ সূর্য কোন দিক থেকে উঠলো? তিলাতের কপালে হাত দিয়ে বলল, দেখি দেখি, তোর জ্বর টর এলো কিনা? অবন্তী হেসে বলল। তিনু, ভাইয়ের সাথে মজা করছিস কেন? অবন্তীর ভাইয়া ডাকে মেজাজ চটে যায় তিলাতের। ফোঁস করে বলল, দেব একটা। বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলে? চল বাড়ি চল। অবন্তীর দিকে তাকিয়ে তাকে মৃদু স্বরে বলল। আসছি। বলে তিয়ানার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায় তিলাত। তিয়ানার বাড়ি ফিরে নিজ ঘরে গিয়ে দেখে মেঘালয় তার বিছানা দখল করে শুয়ে আছে। তিয়ানা কটমট করে বলল, আপনি আজ আমাদের বাড়িতে কি করছেন? হেসে শোয়া থেকে উঠে আসন পেতে বসে হাতের আঙুল ফুটাতে ফুটাতে বলল, আর বলিস না, বউকে মিস করছিলাম, তাই বউয়ের কাছে চলে এলাম। ছেলেদেরকে এক দোষ বুঝলে একবার বিয়ে হলে বউ ছাড়া চলে না, আমার চলছে তাই চলে এলাম। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। সাথে থাকা ব্যাগ পড়ার টেবিলের উপর রেখে পা চেয়ারের উপর তুলে জুতো খুলতে খুলতে বলল, বউ তো বোন, আপনার প্রেমিকা কই? তার কাছে যান। ফটাফট উত্তর দেয় মেঘালয়। প্রেমিকা বিজি মানুষ, তাছাড়া অপশনাল হিসেবে বউ যখন আছেই। ভুরু কুঁচকে ফেলে তিয়ানা। তাকে কি বুঝালো মেঘালয়? সে অইচ্ছুক? রাগী স্বরে বলল তিয়ানা। ভাইয়া আপনি ঠিক কি চান, বউ নাকি প্রেমিকা? থেমে মেঘালয়ের কাছে গিয়ে বলল, আমি অন্য সব মেয়েদের মতো নই যে নিজে স্যাক্রিফাইস করব। আমার অধিকার আমি বুঝে নেব। বাঁকা হাসে মেঘালয়। তাই আমি আমার প্রেমিকাকে ছাড়ছি না তিনু, দেখি তুই কি করতে পারিস। সব তোর বাপ আর আমার বাপের জন্য হয়েছে, তারা আমাকে জোর করেছে। এক কথা বারবার সহ হচ্ছে না তিয়ানার। রেগে বলল, সেটা আপনার আর তাদের ব্যাপার, আমার নয়। আমি ছোট বাচ্চা না যে জোর করে বিয়ে দিয়ে দেবে কেউ। আর হ্যাঁ, আমি যতটুকু জানি মেঘালয় চৌধুরীকে জোর করে কোনো কাজ করানোর ক্ষমতা কোনো মেয়ের অন্তত নেই। নিজেকে শান্ত করে তিয়ানা ধরে আসা স্বরে বলল, আমি এসব নিতে পারছি না মেঘ ভাইয়া। হয় তুমি আমাকে রাখো, নয়তো তোমার প্রেমিকাকে। এমনিতে আমি খুব ডিপ্রেশনে আছি। এই বিয়ে বিয়ে খেলা নিয়ে অতিরিক্ত চাপ নিতে চাচ্ছি না। কথা শেষে ওয়াশরুমে গিয়ে শব্দ করে ওয়াশরুমের দরজা আটকে দেয় তিয়ানা। মেঘালয় আহম্বক হয়ে চেয়ে আছে। এত এত কথা তাকে তিয়ানা শোনালো। রিয়েলি? বিয়ে হতে না হতেই এত সাহস বেড়ে গেল? সোফায় বসে চা খাচ্ছিল সাদিত। তুলিকা তার সোজাসুজি কাউচে এসে বসলো। কিছুক্ষণ হাঁসফাঁস করে বলল, একটা কথা ছিল। সাদিত পেপারের কাগজ হাতে নিয়ে বলল, বলো। তুলিকা আমতা আমতা করে বলল, বলছিলাম, তিনুকে এভাবে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? কপাল কুঁচকে ফেলে সাদিত। নিউজ পেপার থেকে চোখ সরিয়ে তুলিকার দিকে তাকিয়ে বলল, মানে? আসলে তিনু হয়তো এই বিয়েতে খুশি না। সাদিত ভুরু কুঁচকে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, টিয়া তোমাকে কিছু বলেছে? না, বলেনি, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ইদানিং তিনু খুব আনমনা থাকছে। তিনু তো এমন নয়। যখন টিয়া নিজে থেকে কিছু বলেনি, তখন তোমাকে আগ বাড়িয়ে কিছু ভাবতে হবে না। তেমন কিচ্ছু না। মেজাজ চটে যায় তুলিকার। ধীর কণ্ঠে বলল, তিয়ানা আমার মেয়ে সাদিত, আমাকে ভাবতে হবে। সাদিত তাচ্ছিল্য হেসে বলল, উফ, ভুল, তোমার মেয়ে নয়,
তোমার বোন আর আমার মেয়ে। কথাটা মনে হলো তুলিকার বুকে গিয়ে বাঁধলো মনে হলো। কাপা স্বরে বলল, সাদিত, আমার মেয়ে হয় তিয়ানা, কোলে পিঠে করে বড় করেছি, জন্ম না দি মানুষ তো করেছি। তুলিকার কথার প্রতি উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে চলে যায় সাদিত। তুলিকা পাথর হয়ে বসে থাকে। আজ তিয়ানা তার নিজের সন্তান হওয়ার সত্ত্বেও জোর গলায় বলতে পারছে না সে। ইচ্ছে করলো তুলিকার চিৎকার করে সাদিতকে বলতে, তিয়ানা শুধু তোমার মেয়ে নয় সাদিত, আমারও মেয়ে, আমার নিজের পেটের সন্তান, যাকে আমি গর্ভে ধারণ করেছি, যাকে 10 মাস 10 দিন পেটে রেখে সকল কষ্ট যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি। তিয়ানার প্রতি তোমার যতটা অধিকার, ঠিক তার সমান অধিকার আমারও, কারণ আমি ওর মা, নিজের মা, যে তাকে জন্ম দিয়েছে। সাদিত তিয়াশার বিয়ের পর বহু বছর দেশে ফেরেনি তুলিকা। প্রায় 11 বছর পর নিজ মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে পা রাখে সে। আপনজন বলতে নানা আর মা ছিল। নানা মারা যান বছর 6 আগে, এরপর মা। নিজের বলতে কেউ ছিল না তুলিকার। শূন্য ঘর আর এত এত স্মৃতি, সাথে সাদিত সব সময় চোখের সামনে। সাদিতের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সাদিতের তীক্ষ্ণ দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে পারে না তুলিকা। তুলিকার ফেরার পর তিয়াশা খুব হীনমন্যতায় ছিল। বোনের কাছে ক্ষমা চাওয়ার মুখ তার ছিল না, আর না বোনকে নিজের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার, কারণ ততদিনে সে এক সন্তানের মা। সাদিত তাকে যতই না মানুক, এটা তো সত্যি সে সাদিতের বউ। তুলিকা অবশ্য বোনের সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছে, এমন যে কিছু হয়নি। তিলাতকে নিজের কাছে টেনে নিয়েছে। তুলিকাকে দেখে পুরনো ক্ষতগুলো তাজা হয়ে ওঠে সাদিতের। প্রায় 8 বছর পর সে আবার বারে যায় এবং মাত্র অতিরিক্ত ড্রিঙ্কস করে। শুধু ড্রিঙ্কস করে না, তুলিকাকে ফোন করে কথা শোনাতে থাকে। বেশি ড্রিঙ্কস করে ফেলে সাদিত, উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। বারের ম্যানেজার সাদিতের ফোন থেকে তুলিকাকে সবটা জানায়। কল পেয়ে ছুটতে যায় তুলিকা। সাদিতকে ওই অবস্থায় দেখে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে তার। হাত ধরে সে সাদিতের। সাদিত তুলিকার হাত খামছে ধরে, নিজের কাছে টেনে তুলিকার থুতনি আঙুল দিয়ে চেপে ধরে বলল, আই হেড ইউ। এই 3টি শব্দ কানে যাওয়া মাত্রই তুলিকার বুকে যন্ত্রণা শুরু হয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাদিত নিজের আঙুলের মাথায় জলগুলো নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ছলনাময়ী। ছলনাময়ীদের কান্নাও পায় মায়া কান্না। কথাটা কানে যাওয়া মাত্রই তুলিকার মনে হলো কেউ তার বুকে পাথর রেখে দিয়েছে। খুব কষ্ট হয়, তার নিঃশ্বাস আটকে যায়। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায় ভিতর থেকে। কান্না আটকাতে ঢোক গিলে তুলিকা গলায় জ্বলে ওঠে। নিজেকে সামলে ধরা গলায় বলল, উঠুন, বাড়ি যেতে হবে। তুলিকাকে ঠেলে দূরে সরিয়ে দেয় সাদিত। রাগী স্বরে চেঁচিয়ে বলল, কার বাড়ি, কিসের বাড়ি? ওই বাড়িতে আমি শান্তি পাই না, এখানেই পাই। এই যে এটা এটা আমার বাড়ি, তুমি ফিরে আসছো কেন? আমার পুড়ে ছাই হয়ে যাওয়া জীবনকে আরও শেষ করে দিতে? আই হেড ইউ, আই হেড ইউ। ঠকিয়েছো তুমি আমার বোন, সবাই ঠকিয়েছো। আই হেড বোথ অফ ইউ। সাদিতের চেঁচানোতে আশেপাশের সবাই তাদের দিকে তাকায়। সাদিত তাতে কোনো ভ্রুক্ষেপ না করে নিজ মনে ড্রিঙ্কস করতে থাকে। তুলিকার ড্রিঙ্কসের বোতল কেড়ে নিতে চায়। সাদিত রক্ত চক্ষু নিয়ে তাকায় তুলিকার দিকে। হালকা ভয় পেলেও পাত্তা দেয় না তুলিকা। ড্রিঙ্কসের বোতল সাদিতের হাত থেকে কেড়ে নেয় সে। বারের বিল মিটিয়ে সাদিতকে নিয়ে বাইরে আসে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। সাদিত নিজের হাত তুলিকার থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ির ভিতর যেতে নেয়। তুলিকা তাকে ধরে বৃষ্টি মাথাতে নিয়েই রওনা দেয় বাড়ির পথে। ফেরার পথে দুজনে বৃষ্টিতে ভিজে যায়। তুলিকা বাড়ি ফিরে সাদিতকে নিজের ঘরে রেখে তিয়াশার ঘরের দরজায় টোকা দেয়। তিয়াশা মাথা ব্যথার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে অনেক আগেই। বিরক্ত হয় তুলিকা, কিছুক্ষণ দরজায় টোকা দিতে থাকে।
তিয়াশার সাড়া না পেয়ে বিরক্ত নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে সে। কি করবে বুঝতে পারছে না তুলিকা। সাদিত নিজের মধ্যে নেই। বৃষ্টিতে ভেজার ফলে শরীরে কাপড়ও ভিজে চুপচুপে হয়ে আছে। কিছুক্ষণ থম মেরে সোফায় বসে থাকে তুলিকা। মানুষটা তার নেই, বোনের স্বামী হয়। বোনের স্বামীকে কি করে চেঞ্জ করাবে সে? যার স্বামী সে তো মরার মতো ঘুমাচ্ছে। রাগ হচ্ছে তুলিকার। নিজের রাগকে দমন করে সাদিতের ঘরে যায় তুলিকা। মানুষটাকে তো সে ভালোবাসে, কি করে এভাবে ভেজা কাপড়ে ফেলে রাখবে? যদি জ্বর হয়, তার উপর আবার সাদিতের শরীরে টাইফয়েড জীবাণু আছে। এর আগের বারের কথা ভেবেই কেঁপে ওঠে তুলিকা। সেবার জ্বর হয়ে বেশ কিছুদিন হসপিটালাইজড হতে হয় সাদিতকে। তুলিকার ঘরে গিয়ে দেখে সাদিত ভেজা শরীরে বিছানায় সোজা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রাগ হয় তার। রাগে ফুসফুস করতে করতে নিজের মনে বকে, তাকে ঝামেলায় ফেলে নবাবজাদা ঘুমাচ্ছে। তুলিকা কোমরে আঁচল গুজে খাটে উঠে সাদিতের শার্টের বুতাম খুলতে নেয়। চোখ বন্ধ অবস্থায় তুলিকার হাত খামচে ধরে সাদিত। তুলিকা ভুরু কুচকে সাদিতের মুখ পানে তাকায়। সাদিত চোখ খুলে তুলিকাকে দেখে ফিসলে হাসে। তুলিকা আহম্বক হয়ে চেয়ে থাকে। সাদিত তাকে দেখে হাসছে। রিয়েলি নেশা ভালো মতোই ধরেছে তাহলে। মৃদু দীর্ঘশ্বাস ফেলে সাদিতের হাত সরিয়ে সাদিতের হাত সরিয়ে বুতাম খুলতে নেয় সে। সাদিত আবারও হাত ধরে তুলিকার। তুলিকা বিরক্তি নিয়ে সাদিতের দিকে তাকায়। সাদিত হো হো করে হেসে দেয়। সাদিতের হাসি দেখে বুকের ভিতর কেমন কেমন খাকা করে ওঠে তুলিকার। অনেক দিনের তৃষ্ণার্ত লাগছে নিজেকে। এই হাসিটা, এই মানুষটাকে না দেখে সে এত বছর ভিনদেশে পড়েছিল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে তার। পরক্ষণে চোখ মুছে নিজেকে সামলে বলল, এসব কোন ধরনের পাগলামি সাদিত? শার্ট খুলতে দাও, অনেকক্ষণ যাবৎ ভিজা শরীরে আছো। সাদিত বাচ্চাদের মতো মিনমিন করে বলল। হ্যাঁ, খুলতে দিই, আর তুমি আমার ইজ্জত লুটো। সাদিতের এখনো কথায় থতমত খেয়ে যায় তুলিকা। খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে পড়ল। তোমার অনেক নেশা হয়ে গিয়েছে, আগে নেশা কাটাতে হবে। তুলিকার কোমর থেকে শাড়ির আঁচল খুলে আঁকড়ে ধরে সাদিত। সাদিতের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল, কি করছো? জোরে হেসে দেয় সাদিত। নেশাতুর কণ্ঠে বলল, খাবো, তোমাকে খাবো। কেঁপে ওঠে তুলিকা। সাদিতের থেকে শাড়ির আঁচল ছাড়াতে নেয়। সাদিত শাড়ির আঁচল আঁকড়ে ধরে টেনে তুলিকাকে বিছানায় ফেলে তার উপর উঠে যায়। ভয় পেয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল, সাদিত ছাড়ো। সাদিত নেশার ঘোরে বলল, না। অসহায় কণ্ঠে বলল তুলিকা। প্লিজ সাদিত, ভুল হয়ে যাবে। শোনে না সাদিত। তুলিকার ঘাড়ে মুখ ডুবায়, চুল সরিয়ে ঠোঁট ছোঁয়ায়। শিউরে ওঠে তুলিকার। ইচ্ছে করছে সাদিতের এই পাগলামোকে সায় জানিয়ে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু না, সে বেঈমান হতে পারবে না। সাদিতকে নিজের থেকে সরাতে চায় সে, তবে সাদিতের পুরুষ শক্তির সাথে পেরে উঠছে না সে। না পেরে অনুনয় করে বলল, ভুল হচ্ছে সাদিত, তুমি নেশার ঘরে আছো। কঠোর কণ্ঠে বলে তুলিকা। ছাড়ো আমাকে সাদিত। সাদিত কিল কিল করে হেসে বাচ্চা স্বরে বলল, ছাড়বো না, তোমাকে আদর করব। নিজেকে মানাতে পারছে না তুলিকা, আর না সাদিতকে থামাতে পারছে। তিয়াশাকে কি জবাব দেবে সে? সকাল হলে সাদিত নিজেও সবটা ভুলে যাবে। তখন সাদিত যদি বলে সে সাদিদের নেশার ঘরে সুযোগ নিয়েছে, এমনি সাদিত তাকে ঘৃণা করে, ঘৃণাটা হয়তো আরও বেড়ে যাবে। সাদিতকে ঠেলে উঠতে নেয় তুলিকা, কিন্তু সাদিত আঁকড়ে ধরে তাকে। শত চেষ্টা করেও সাদিতকে আটকাতে পারে না তুলিকা। পূর্ণতা পেয়ে যায় তাদের ভালোবাসা, তবে অবৈধভাবে। তাদের সম্পর্কে 13 বছর পর দুজন ভালোবাসার মানুষ শারীরিকভাবে এক হয়। ভোরে সাদিত ঘুমানো মাত্র তুলিকার শরীরে আঁচল পেঁচিয়ে নিজ ঘরে চলে যায়। বর্তমান রেস্টুরেন্টে ঢুকেই মেঘালয় গতদিনের মেয়েটার সাথে দেখতে পায় তিয়ানা। মেঘালয় মেয়েটার হাত ধরে পাশাপাশি বসে আছে। রাগ হয় তিয়ানার। রাগে কষ্টের চোখে জল চলে আসে তার। এক পলক সেদিকে তাকিয়ে
চলে যেতে নেয় তিয়ানা। তবে কিছু একটা ভেবে ফিরে এসে মেঘালয়ের টেবিলের কাছে যায়। এগিয়ে গিয়ে বাইকের চাবিটা টেবিলের উপর ঠাস করে রাখে। হঠাৎ শব্দে থতমত খায় মেঘালয়। ভুরুকুটি করে পাশে তাকিয়ে দেখলো তিয়ানা দাঁড়িয়ে, ঠোঁটে মিচকে হাসি। তিয়ানাকে দেখে মেঘালয় তাড়াহুড়ো করে মেয়েটার হাত ছেড়ে দেয়। সেদিকে তাকিয়ে মৃদু হাসে তিয়ানা। চেয়ার টেনে পা গুটিয়ে আসন পেতে বসে সে। মিটমিটিয়ে হেসে প্রশ্ন করল, ভাইয়া গার্লফ্রেন্ড? পাশে থাকা মেয়েটা কপাল কুঁচকে প্রশ্ন করল। তুমি কে? তিয়ানা দাঁত বের করে হেসে পড়ল। কাজিন, মেঘ ভাইয়ার বোন হই আমি। তিয়ানার এখনো উত্তরে বরাবরের মতো বাম ভুরু কুচকে ফেলে মেঘালয়। তিয়ানা আড়ালে মেঘালয়কে চোখ মারে। তিয়ানার এমন কাণ্ডে বিস্ময়ে কাশি উঠে যায় মেঘালয়ের। মেয়েটা মেঘালয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। তিয়ানা সেদিকে কটমট করে তাকিয়ে দাঁত বের করে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে পড়ল। এ কি ভাইয়া, হঠাৎ কাশি হলো কেন তোমার? মেঘালয় চোখ গরম করে তাকায়। তিয়ানা তাকে পাত্তা না দিয়ে পড়ল। মেয়েটা হেসে বলল, আপু, আপনার নামটা? আমার নাম বৃষ্টি। তিয়ানা সন্দেহ নিয়ে মেঘালয়ের দিকে চেয়ে প্রশ্ন করল। কিন্তু আমি তো জানি আদৌ। হ্যাঁ, বৃষ্টি। ওর নাম বৃষ্টি। আমি ভালোবেসে আদরিনী বলে ডাকি। কথা কেড়ে নিয়ে গম্ভীর মুখে বলল মেঘালয়। বৃষ্টি কিছু বুঝতে না পেরে আহাম্বক হয়ে মেঘালয়ের দিকে তাকায়। মেঘালয় তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। তিয়ানা ঠোঁটে হাসির রেখা টেনে আর চোখে মেঘালয়কে দেখে পড়ল। ও আচ্ছা, তাহলে তুমি আমার ভাবি হও? ও মিস্টেক, ভাবি না, হবু ভাবি হবে। তুমি কিন্তু দারুণ দেখতে, ভাইয়ার সাথে মানিয়ে যাবে। মেঘালয় ভুরু কুচকে তাকায় তিয়ানার দিকে। সে ভেবে পাচ্ছে না এই মেয়ে এখনো কি করে স্বাভাবিক, কি করে পসিবল। তিয়ানা হেসে বলল, ভাইয়া তাহলে আজই মাম্মিকে জানাই, কি বলো? তিয়ানার কথায় চোখ বড় বড় করে তার দিকে তাকায় মেঘালয়। প্রায় ঘন্টাখানেক ধরে তুলিকার পেছন পেছন ঘুরছে তিলাত, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে না। ছেলের এমন কাণ্ড দেখে রেগে যায় তুলিকা। হাতে থাকা পানির জগ ডাইনিং টেবিলের উপর শব্দ করে রেখে বলল, হায়, কি বলতে চাস সেটা বলবি, নয়তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাবি। তিলাত করুণ চোখে মায়ের দিকে চেয়ে দুঃখী দুঃখী কণ্ঠস্বরে বলল। আম্মু। তুলিকা বিরক্ত হয়ে কপালে হাত দিয়ে নিজ মনে বলল, হায় কপাল, মেয়েটাকে চাইলাম ঘরোয়া বানাতে, সেটা তো পারলাম না, উল্টো ছেলেটা ঘরোয়া হলো, মায়ের পিছন পিছন আঁচল ধরে ঘুরছে। একটা কথা বলতে এসে ঘন্টা লাগিয়ে দিল, কিন্তু কথার কও বের করতে পারলো না মুখ ফুটে। রাগী স্বরে বলল তুলিকা। আঁচল ছাড় আমার। বলে তিলাতের হাত থেকে আঁচল ছাড়িয়ে রান্নাঘরে চলে যায় তুলিকা। তিলাত মায়ের পেছন পেছন গিয়ে মায়ের সাথে লেগে দাঁড়ায়। তুলিকা একবার বিরক্ত নিয়ে তিলাতের দুঃখী দুঃখী মুখটা দেখে চুলা বন্ধ করে হাতে খুন্তি নিয়ে বলল, বল, কি বলবি বল, এবার যদি কথা না বের হয় এই খুরচনের বাড়ি পড়বে তোর পিঠে। তিলাত আমতা আমতা করে তুতলে বলতে নেয়। আমি। কথা শেষ করতে পারে না তিলাত। তার আগে ঝড়ের গতিতে বাসায় ঢুকে তুলিকাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে তিয়ানা। তিয়ানার চেঁচানো শুনে তিলাতের কথাকে অসম্পূর্ণ রেখে কিচেন থেকে বেরিয়ে যায় তুলিকা। তিলাত বলতে নিয়েও বলতে না পেরে রেগে নিজের মাথায় টোকা দেয়। ব্যথা পেয়ে মাথা ডলতে ডলতে দুঃখী স্বরে মনে মনে বলল, কোন জন্মের শত্রুকে আল্লাহ আমার বোন করে পাঠালো তিনি জানেন। আমাকে বাস ছাড়া এ আর কিছু দিতে পারে না। ইস, একটুর জন্য আম্মুকে বলতে পারলাম না অবন্তীর কথা। তুলিকা ডাইনিংয়ে গিয়ে রেগে বলল, বাড়িতে ডাকাত পড়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আস্তে কথা বল। তিয়ানার রাগে ফোঁস করতে করতে বলে উঠল, তোমরা আমাকে বিয়ে দিয়েছো, রাইট? তুলিকা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তো আমাকে এখনো বাড়িতে বসিয়ে রাখছো কেন? তুলিকা আহম্বক হয়ে প্রশ্ন করল। তাহলে কি বলবো? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল তিয়ানা। কি আবার আমাকে আমার শ্বশুরবাড়ি পাঠাবে? মেয়ের এমন কথা শুনে তুলিকা হাতে থাকা খুন্তি ফ্লোরে পড়ে যায়। অবাক হয়ে মেয়ের মুখের দিকে
তাকিয়ে থাকে সে। তিলাত ফ্রিজ থেকে আপেল বের করে খাচ্ছিল। তিয়ানার কথা তার কানে যাওয়া মাত্রই হাত থেকে আপেল পড়ে যায়, আর সে এক দৃষ্টিতে বোকা চোখে হতবুদ্ধি হয়ে তিয়ানার দিকে হা করে তাকিয়ে থাকে। এটা কি শুনছে সে? ভূতের মুখে রাম নাম? তিলাত নিজের হাত চিমটি কাটে। না, যা দেখছে সত্যি দেখছে। এটাও হয়? তিলাত পাশে থাকা সোফায় বসে গালে হাত দিয়ে বোনকে দেখতে থাকে। তুলিকা আহাম্বক কণ্ঠে প্রশ্ন করল। কি বললাম আম্মা? বিরক্ত হয় তিয়ানা, বিরক্ত নিয়ে বলল। আমার বিয়ে হয়ে গেছে আম্মু, তাহলে বাপের বাড়িতে থাকার কি দরকার? আমার শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। কথা শেষে নিজ ঘরে চলে যায় তিয়ানা। তুলিকা মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে তিলাতকে উদ্দেশ্য করে বলল। আমি যা শুনছি তুইও কি সেটাই শুনছিস বাবু? তিলাত মাথা ঝাঁকিয়ে মিনমিন করে বলল। হ্যাঁ আম্মু। তিলাতের এখন নিজের মাথা টাকাতে ইচ্ছা করছে। তারই বোন কোনো কিছুর পরোয়া না করে 1 সেকেন্ডে বলে দিল শ্বশুরবাড়ি যাওয়ার কথা। সেখানে সে বড় ভাই হয়ে ঘন্টা ধরে মায়ের আঁচল ধরে মায়ের পিছন পিছন ঘুরেও আসল কথাটা বলতে পারল না। কচু গাছের সাথে ঝুলে পড়া উচিত তার। নিজের ঘরে গিয়ে জিনিসপত্র ফ্লোরে ছুঁড়ে মারে তিয়ানা। রাগ কষ্ট দুটোই হচ্ছে তার। নিজের বিয়ে করা আপন স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখেও কিচ্ছু করতে পারছে না সে। নিজের পাপ্পার উপর রাগ হচ্ছে তার। সে তো শুধু জানিয়েছিল ভালোবাসে সে মেঘালয়কে, তাই বলে এটা তো বলেনি এখনই বিয়ে দিয়ে দিতে। এখন তার কি হবে? সে মোটেও সতীন নিয়ে সংসার করবে না। হয় মেঘালয়কে খুন করবে, নয়তো ওই মেয়েকে, কি যেন নাম, বৃষ্টি, আবার আদর করে আদরণীয় ডাকা হচ্ছে। এই দুঃখ সে কাকে দেখাবে? তার বর কিনা তিয়ানাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে? এই ছিল তার কপালে। নিজের ভাগ্যের উপর বেশ দুঃখ হয় তিয়ানার। ভেবে নিয়েছে সে আজকাল মধ্যে বউ হয়ে ঢুকবে ওই বাড়িতে, তারপর দেখাবে তিয়ানা কি জিনিস। একদম সে অন্য সব মেয়েদের মতো ন্যাকা নয় যে নিজের স্বামীকে ছেড়ে দেবে। নিজের করেই ছাড়বে সে। আর ওই বৃষ্টিকেও সে তার বরের দিকে কুনজর দেওয়ার মজা বুঝাবে। তিয়ানা পেটের নিচে বালিশ রেখে খাটে উল্টো হয়ে ঝুলে থাকে। তার পা মাথা বাইরে, খাটের বাইরে ঝুলছে। রাগ হলে এমনটা করে থাকে সে। আজও রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। বারবার চোখের সামনে মেঘালয়ের ওই মেয়েটার হাত ধরার দৃশ্য চোখের সামনে ভাসছে তার। মেঘালয়ের ওই হাত যদি সে 1000বার ওয়াশ না করেছে তো তার নামও তিয়ানা না। রাগে নিজের চুল খামচে ধরে ডুকরে কেঁদে ওঠে তিয়ানা। কাঁদতে কাঁদতে নিজ মনে বলে উঠছে। আজ আমার রাগে ছোটবেলার মতো তোমার মাথায় উঠে পটি করে দিতে ইচ্ছে করছে মেঘ ভাইয়া। লাল টুকটুকে শাড়ি পরে মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে মেঘালয়ের ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তিয়ানা। পাশে থাকা কাউচে হেলান দিয়ে কপালে এক হাত রেখে বসে আছে মেঘালয়। তিয়ানা সেদিকে তাকিয়ে কিটমিটিয়ে হেসেও দেয়। মেঘালয় পুরো কুচকে তাকিয়ে আছে তার দিকে। তিয়ানা হেসে মেঘালয়ের বরাবর বিছানায় আসন পেতে বসে মিচকে হেসে বলল। কেমন দিলাম? মেঘালয় থতমত কণ্ঠে বলল। এখানে আসার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? তিয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। জামাই পরকিয়া দূর করার জন্য। চোখ পাকিয়ে তাকায় মেঘালয়, রাগী স্বরে বলল। হোয়াট? পরকিয়া? আমি পরকিয়া করছি? অবশ্যই এটা পরকিয়া। বউকে লুকিয়ে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরলে সেটা পরকিয়াই। পায়ে দুম করে শব্দ করে সোফা থেকে উঠে দাঁড়ায় মেঘালয়। খাটের কাছে এসে হালকা ঝুঁকে ধমকে বলে উঠল। বৃষ্টি আমার গার্লফ্রেন্ড, আর সেটা তোকে বিয়ে করার আগে থেকে। তিয়ানা কপাল কুচকে প্রশ্ন করল। কতদিন? মেঘালয় 4টা আঙ্গুল তুলে বলল। 4 বছর আমি পরকিয়া করছি না। তুই আমাদের মধ্যে ঢুকে পড়েছিস, সেটার তোর বাপ আর আমার বাপের জন্য। তিয়ানা বিরক্ত নিয়ে বলল। থুরো, খালি এক কথা, আমার বাপ আর তোর বাপের জন্য। তো তাতে আমি কি করব? আমার তো হাত নেই। আর প্রেম করছেন ভালো কথা, এখন ভুলে যাবেন, ব্যাস তাহলেই হলো। ভুলে যাব মানে? তুই ভুলে যাবি? তুই এক্ষুনি যাবি আমার ঘর থেকে, কাল আমার বাড়ি থেকে। মেঘালয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানার একপাশে শুয়ে পড়ে তিয়ানা।
শুয়ে নিজ হাতের আঙুল টানতে টানতে ব্যঙ্গ করে বলল, তুই যাবি কেন? আমি যেখানে যাব আমাকে কি নিরীহ মনে হয়? আমি যাব না। এটা আমার বরের ঘর, এখানে আমি থাকবো, আমার অধিকার এটা। আপনি আপনার ওই টার্লফ্রেন্ডকে ভুলে যান। মেঘালয়কে কথাগুলো শুনিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে তিয়ানা। মেঘালয় হতবাক হয়ে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। সে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এই মেয়ে তার বাপের মতো হিটলার। কি ভাবলো আর কি ঘটেছে? মেঘালয় দুঃখী দুঃখী মুখে সোফায় বসে পড়ে। আজ সে মায়ের কল্পে ও বাড়ি গিয়ে দেখলো তিয়ানার শাড়ি চুড়ি পরে ফিটফাট বসে বসে আছে। কি হলো ব্যাপারটা বোঝার আগেই তার ঘাড়ে চেপে এ বাড়িতে চলে এলো। রিয়েলি মেঘালয় চৌধুরীকে ঘোল খাওয়াচ্ছে এই টুকু পুচকি মেয়ে, যাকে সে জন্মাতে দেখেছে। তার কোলে উঠে পটি হিসু করে তাকে ভাসিয়ে দিয়েছে। সেই মেয়ে কিনা এখন বউ হয়ে নাচাচ্ছে তাকে। এটাও হয়? এই পুচকে মেয়েকে সে ছোটবেলায় কাঁধে করে নিয়ে ঘুরেছে, আর সেই মেয়ে বড় হয়ে তার কাঁধে আঠার মতো চড়ে নৃত্য করছে। কি আর করবে, সহ করেছে। ঘরের লাইট অফ করে সোফাতে শুয়ে পড়ে মেঘালয়। ভুলেও বিছানার দিকে ফিরে তাকায় না সে। দেখা যাবে নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলল। তিয়ানার ছোট থেকেই ঘুমালে দিন দুনিয়ার হুঁশ থাকে না, সাথে জামা কাপড়েরও ঠিক ঠিকানা থাকে না। আজ তো আবার ঘটা করে শাড়ি পরেছে। বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বই পড়ছে অভিক। পাশে এসে বসে মৌমিতা। অভিক বই বন্ধ করে বলল, কাজ শেষ? মৌমিতা মুচকি হেসে বলল, হ্যাঁ। অভিক হেসে বলল, আমাদের বৌমার কি খবর? খাইয়ে দাইয়ে ছেলের ঘরে রেখে আসলাম। অভিক হাসতে হাসতে বলল, ভাগ্য করে ছেলের বউ পেলাম। আজ মনে হলো তার এখন শ্বশুর বাড়িতে থাকা দরকার। আজই চলে আসলো। অভিকের হাসির সাথে তাল মিলিয়ে হাসে মৌমিতা। হাসি থামিয়ে বলল মৌমিতা, দেখো আমাদের তিনু মেঘ, ওরা খুব সুখী হবে। অভিক তাল মিলিয়ে বলল, হ্যাঁ ইনশাল্লাহ। শুধু সাদিত আর তুলির ব্যাপারটা যদি সব ঠিকঠাক হতো। মৌমিতার চোখ ছলছল করে ওঠে, চোখে জল চলে আসে তার। ধরা গলায় বলল, তুলির ভাগ্যটা এত খারাপ কেন হলো বলো তো? সাদিত ভাই কি পারতো না সব ভুলে ওকে মেনে নিতে? অভিক চোখের চশমা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছতে মুছতে বলল, সাদিদের সাথে কথা বলেছি আমি, কিন্তু সে তো নিজে যা বোঝে সেটাই করে। বুড়ো হয়ে গেল শালা, তারপরে তেরামি গেল না। বলে হাসা শুরু করলো সাদিত। মৌমিতা কিছু না বলে চোখের জল মুছে উঠে আলমারি খুলে ব্ল্যাঙ্কেট নামায়। আজ একটু বেশি শীত পড়েছে। অফিক সেদিকে তাকিয়ে বলল, এটা আবার নামাচ্ছ কেন? আছে তো একটা। মৌমিতা ব্ল্যাঙ্কেট বিছানায় রেখে বলল, ওটা পাতলা, আজ বেশি শীত শীত লাগছে। একটু থেমে কিছু একটা ভেবে বলে উঠল মৌমিতা, আমাকে ভাবাচ্ছে অভিক, সাদিত ভাইকে না আবার পরে আফসোস করতে হয়। বয়স তো কম হলো না আমাদের, তার বুঝতে বুঝতে আর না বেশি দেরি হয়ে যায়। তুলির শরীরটা আজকে ভালো ঠেকছিল না। অভিক অবাক হয়ে প্রশ্ন করল, মানে? মৌমিতা ঘুমানোর জন্য বিছানা গুছাতে গুছাতে বলল, তুলির শরীর ইদানিং ভালো যাচ্ছে না। সে ব্যাপারে হয়তো সাদিত ভাই কিছু জানেও না। বয়স তো আর কম হলো না, 52 পেরিয়ে গেল বলে। তার উপরে আবার মনের শান্তি, বড়ই শান্তি। মনের শান্তিটা ঠিক কি সেটা তো আর আমার বান্ধবী এই জীবনে বুঝলও না আর পেলও না। ব্যালকনিতে থাকা দোলনায় মোবাইল হাতে বসে আছে তিলাত। ডায়ালে অবন্তীর ফোন নাম্বার, যা সে আজ তিয়ানার ফোন থেকে চুরি করেছে। ফোন করবে কি করবে না ভেবে পাচ্ছে না। দু মনয় আছে সে। রাত প্রায় 1টা বাজে। এত রাতে কল দিলে যদি তাকে খারাপ ভাবে, তিলাতের ভারী দুঃখ লাগে মনে। তার বিয়েটাও যদি মেঘ তিনুর মতো হঠাৎ করে এভাবে হয়ে যেত। আর ভাবতে পারছে না তিলাত। যদি খারাপ ভাবে তো ভাববে, তাই বলে এমন যন্ত্রণা নিয়ে থাকা যায় না। আল্লাহর নাম নিয়ে কল দেয় সে। রিং হচ্ছে, তার সাথে বুকে ধুক ধুক শুরু হয়ে যায় তিলাতের। এটা আবার মহা জ্বালা। মেয়েদের মতো হাত পা কাঁপা শুরু হয় তার। কল রিসিভ হওয়ার আগে কেটে দেয় সে। কল কেটে বড় করে শ্বাস নেয় সে।
তার ধারা এসব কলটল প্রেম টেম কিচ্ছু হবে না। 28 বছরের যুবক হয়ে কিনা 8 বছরের ছোট মেয়েকে নিজের মনের কথা বলতে পারছে না সে। কি লজ্জাকর ব্যাপার। মাকেও পারছে না সে জানাতে, নিজ মনেই বলে সে। তোর মরে যাওয়া উচিত তিলাত, তুই পুরুষ জাতির মান সম্মান ডুবাবি। দুঃখী মন করে ব্যালকনি থেকে রুমে এসে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে সে। বিছানায় শোয়ার পরই হঠাৎ তার মনে হলো তার বোন বাড়িতে নেই, শ্বশুর বাড়ি চলে গিয়েছে। এই বাড়িতে আর থাকবে না, দুজন সারাক্ষণ ঝগড়াও করতে পারবে না, আর কেউ ভুল করে তাকে ফাঁসি দিয়ে মায়ের বকুনি খাওয়াবে না। এই বাড়ির মাঝে মাঝে আসবে বেড়াতে। বুকের ভিতর কেমন ব্যথা অনুভব হয় তিলাতের, কেমন অজানা যন্ত্রণা শুরু হয় তার। ইচ্ছে করছে দৌড়ে ও বাড়িতে চলে যেতে। আজ মায়ের কথাও মনে পড়ছে তার। মা সব সময় বলতো, বাবা আমি না থাকলে বনুকে দেখে রাখিস কেমন। মা নেই, মা মারা গেছে বহু বছর হলো, কিন্তু কখনো তিলাতের মায়ের অভাব মনে হয়নি, কারণ তার আম্মু কখনো তাকে সেটা বুঝতেও দেয়নি। আজ বোনটা চলে যাওয়ার সাথে সাথে মায়ের কথাও বড্ড মনে পড়ছে তার। আচ্ছা, আজ বোন চলে যাওয়ার সময় আম্মুর চোখে মুখে যে ব্যথা অনুভব করছিল, ঠিক ততটা কষ্ট কি আর মায়ের হয়তো? কখনো কখনো তিলাতের মনে হয় মা কেন গেল তাদের ছেড়ে। পরক্ষণে মনে হয় মা মারা গেলে তো আম্মু তুলিকা আব্বু কখনো এক হতে পারতো না। আজ খুব কাঁদতে ইচ্ছে করছে তিলাতের। আচ্ছা, সব ভাইদের কি বোনের বিদায় এমন কষ্ট অনুভব হয়? এত এত যন্ত্রণাদায়ক? কই, তার তো দুজন সারাক্ষণ ঝগড়া করে দিন কাটাতো, দুজন দুজনকে সহ করতে পারতো না এমন। তাহলে এত ভালোবাসা কোথায় লুকানো ছিল? বিছানায় হাত পা গুটিয়ে থম মেরে বসে আছে তুলিকা। সাদিদ ঘরে এসে তুলিকাকে এভাবে বসে থাকতে দেখে কাছে এগিয়ে এসে পড়ল। মন খারাপ? আনমনে উত্তর দিল তুলিকা। আমার মেয়েটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না? কিছু বলে না সাদিদ। সত্যি মেয়েটা বড় হয়ে গেল, আর হয়তো বাবা মেয়ে মিলে যখন তখন লং ড্রাইভে বের হওয়া হবে না। তুলিকাকে উদ্দেশ্য করে বলল সাদিদ, তোমাকে দেখলে মনে হয় না তিলাত, তিয়ানা তোমার নিজের সন্তান না? সাদিদের কথার উত্তরে মৃদু হাসে তুলিকা। সাদিদ তুলিকার পাশে বসে বলল, আমার মাঝে মাঝে তোমাদের দুবনের জন্য আফসোস হয় তুলি। সাদিদের এখনো কথায় ভুরু কুচকে তার দিকে তাকায় তুলিকা। তা দেখে সাদিদ মৃদু হাসল, তবে কিচ্ছু বলল না। বলতে ইচ্ছে করলো না তার, আর না তুলিকাকে জ্বালাতে ইচ্ছে করলো আজ। তাই চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো সে। সকালে তিয়ানার ঘুম থেকে উঠে দেখে মেঘালয় তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমে ভূত দেখার মতো চমকে যায় তিয়ানা। এ কি করে পসিবল? মেঘালয় তাকে জড়িয়ে ধরে আছে, তাও সম্ভব? হাত দিয়ে নিচে চোখ ডলে দেয় তিয়ানা। না, যা দেখছে সত্যি দেখছে সে। দম বন্ধ হয়ে আসে তিয়ানার। মেঘালয়কে ছাড়াতে নেয় সে। তিয়ানার নড়াচড়ায় ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ পিটপিট করে তাকিয়ে ভুরু কুচকিয়ে ঘুম ঘুম কণ্ঠে তিয়ানাকে বলল, অনেক রাতে ঘুমিয়েছি বউ, নড়াচড়া করো না, ঘুমোতে দাও। মেঘালয়ের এমন আচরণ, এমন কথায় তিয়ানা হতবাক হয়ে যায়। মেঘালয়কে জোরে জোরে ঠেলে নিজের থেকে সরিয়ে উঠে বসে সে। ঘন ঘন শ্বাস নেয় সে। মেঘালয় এত কাছে থাকায় দম আটকে যাচ্ছিল তার। তিয়ানার ঠেলাঠেলিতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। শোয়া থেকে উঠে আসন পেতে বসে সে। তিয়ানার কোমরে হাত রেখে তাকে টেনে এনে নিজের কোলে বসিয়ে তিয়ানার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে তার ঘাড়ে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের এসব অদ্ভুত কাণ্ডে মাথা ফনফন করে ওঠে তিয়ানার। পাগল হয়ে গেল নাকি? চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। মেঘালয়ের হাত নিজের কোমর থেকে সরিয়ে মেঘালয়ের কাছ থেকে সরে যায় সে। হাত বাড়িয়ে মেঘালয়ের ঘাড়ে কপাল ছুঁয়ে দিয়ে বলল, আপনার জ্বর টর হলো নাকি? কী সব করছেন? আমার মাথা ভন ভন করছে। তিয়ানার কথায় শব্দ করে হেসে দেয় মেঘালয়, এমন যে তিয়ানা কোনো জোকস বলেছে। তিয়ানা আহাম্বক হয়ে চেয়ে থাকে। মেঘালয়ের আচমকা তিয়ানাকে শুয়ে দিয়ে তার উপর উঠে যায়।
হঠাৎ আক্রমণে কিং কর্তব্যবিমূঢ় হয়ে যায় তিয়ানা। মুখ দিয়ে টাক টু শব্দ না করে চেয়ে থাকে সে। মাথায় খেলছে না তার কিছু। মেঘালয় তিয়ানার নাকে কামড় দিয়ে বলল, বউ, রোম্যান্স করি। হেঁচকে উঠে যায় তিয়ানার। আমতা করে বলল সে। আপনি কি কিছু খেয়ে ফেলেছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে তিয়ানা। ব্যথিত কণ্ঠে বলল, কি করছেন? ব্যথা পাচ্ছি আমি। দুষ্ট হাসে মেঘালয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আর একবার ভাইয়া বলে ডাকলে এর চেয়ে বেশি কিছু হবে। বলেই মেঘালয় উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তিয়ানা সেদিকে আহাম্বক হয়ে চেয়ে থাকে। নিজ মনে ভাবে তিয়ানা, কি হলো এটা? কিছু একটা গন্ডগোল আছে। আমাদের সম্পর্ক নিয়ে তোমার ভাবা উচিত সাদিদ। তুলিকার এমন কথায় ভুরু কুচকে সাদিদ প্রশ্ন করল। মানে? হাসে তুলিকা, হেসে বলল, মানেটা তুমি ভালো জানো সাদিদ। আমি আর এসব এভাবে নিতে পারছি না। কি নিতে পারছো না? তুলিকা সাদিতের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বুঝতে পারছো না? 21টা বছর ধরে তোমার মানসিক টর্চারগুলো নিতে পারছি না আমি আর। এবার আমার এসব থেকে মুক্তি চাই। তুলিকার শেষে বলা কথাগুলো শুনে রাগ হয় সাদিতের। তুলিকার হাত খামচে ধরে রাগ নিয়ে বলল, আমি তোমাকে মানসিক টর্চার করি নাকি? তোমার দেওয়া আঘাতের জন্য আমার পুরো লাইফ শেষ হয়ে গেছে। আমার দোষ ছিল সাদিদ। সেই দোষের শাস্তি আমিও পেয়ে গিয়েছি এতগুলো বছর ধরে। তারপরও আমার পাপ মোচন হয়নি। তুলিকার হাত মুচড়ে রাগী কণ্ঠে উত্তর দেয় সাদিত, এই জীবনে হবে না। সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে। শেষ যখন একটা সন্তান চেয়েছিলাম তখনও তুমি আমাকে সেটা দাওনি তুলি। তুলিকা শান্ত কণ্ঠে বলল, তিলাত তিয়ানা ছিল। রাগে হিসিয়ে বলে উঠে সাদিত, ওরা তিয়াসার সন্তান, তোমার না। আমার সন্তান দরকার ছিল। তিয়ানাও আমাদের সন্তান তুলি, কিন্তু আমার তোমার গর্ভের সন্তান দরকার ছিল, যে আমার চোখের সামনে একটু একটু করে বেড়ে উঠবে, যা আমি পাইনি তোমার থেকেই। শ্বাস ঘন হয়ে আসে সাদিতের। থেমে শ্বাস নিয়ে কঠোর কণ্ঠে বলল, মাঝে মাঝে মনে হয় তুমি আমার জীবনের অভিশাপ, যা আমার জীবনে আসার পর থেকে কখনো সুখী হইনি আমি। আই হেড ইউ। থমকায় তুলিকা। চোখের কোণে জল চলে আসে তার। ভাবে সে, সত্যি কি সে সাদিতের জীবনের অভিশাপ? আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় সোফায় বসে কিছু রিপোর্ট দেখছিল, সাথে কফি খাচ্ছিল। এমন সময় তিয়ানা প্রশ্ন করলো। মেঘালয় রিপোর্ট থেকে চোখ সরিয়ে তিয়ানার দিকে তাকায়। মেঘালয় তিয়ানার এমন প্রশ্নে কিছুটা অবাক হয়েছে। তিয়ানা দ্বিতীয়বার প্রশ্ন করলো, আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় প্রশ্নের উত্তর না দিতেই তিয়ানাকে পাল্টা প্রশ্ন করলো। তোর কেন মনে হলো? তিয়ানা ভাবনাসীনভাবে উত্তর দিল, এতদিন একসাথে এক ঘরে থেকে মনে হলো। থেমে কিছুটা আকুল কণ্ঠে প্রশ্ন করলো, কি হলো বলুন, ভালোবাসেন আমাকে? মেঘালয় কফির মগটা টেবিলের উপর রেখে হাতে থাকা ফাইল সোফার উপর রেখে দাঁড়ালো। তিয়ানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হেঁটে তিয়ানার পাশে এসে দাঁড়ালো। তিয়ানা এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। পাশে মেঘালয়ের উপস্থিতি টের পেয়ে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় ঠোঁটের কোণে হাসি রেখে নিয়ে বলল, ভালোবাসি। মেঘালয়ের বলা ভালোবাসি শব্দটা কানে যাওয়া মাত্রই বুকে ধুকপুক শুরু হয়ে যায় তিয়ানার। মেঘালয় তাকে ভালোবাসে? নিজেকে খুব সুখী মনে হলো হঠাৎ করে তিয়ানার। হো হো করে হেসে দেয় মেঘালয়। অবাক হয় তিয়ানা। অবাক চোখ নিয়ে চেয়ে থাকে মেঘালয়ের মুখ পানে। মেঘালয় হাসি বন্ধ করে আবার হেসে দেয়, যেন সে হাসি আটকে রাখতে পারছে না। তিয়ানার বুকের ভিতর ধক করে ওঠে। মেঘালয়ের এমন হাসির মানে সে বুঝতে পারছে না। মেঘালয় হাসি থামিয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে কিছুটা তিয়ানের দিকে ঝুঁকেই বলল, কি ভাবছিস? ভালোবাসি? তিয়ানা মুখ দিয়ে টাটু শব্দ না করে হতবম্ব হয়ে মেঘালয়কে দেখছে। বুকের ভিতর অজানা ভয় হচ্ছে তার। মেঘালয়কে অবাক চোখে চেয়ে থাকতে দেখে বাঁকা হাসে মেঘালয়। যে সে বলে, তোকে আগেও বলছি তিনু, তোকে আমি ভালোবাসি না, আমি আদরিনীকে ভালোবাসি।
নিজের কথা বলে চলে যেতে নেয় মেঘালয়। দরজার কাছে গিয়ে পেছন ফিরে বলল, আর না ভালোবাসবো? মেঘালয়ের এমন কথায় পাথর হয়ে যায় তিয়ানা। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আমাদের মধ্যে যেটা এতদিন হলো? মেঘালয় চোয়াল শক্ত করে উত্তর দেয়, বউ হোস আমার, বিয়ে তো করেছি, অধিকার তো দিতে হবে। 1 মাস ধরে সংসার করছিস আমার সাথে, তাই অধিকার দিয়েছি, তবে ভালোবাসা নয়, আর না সেটা পাবি। ঘর ছেড়ে চলে যায় মেঘালয়। তিয়ানা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কি করবে সে? মেঘালয়কে সে ছাড়তে পারবে না, আবার ভালোবাসা ছাড়াও থাকবে কি করে? যেখানে ভালোবাসা নেই সেখানে থেকে কি লাভ? আচ্ছা, তার জীবনটাও কি তার মায়ের মতো হলো? সেও কি তার মায়ের মতো দুজন ভালোবাসার মানুষের মাঝখানে এসে পড়ল? মায়েরই মতো সারা জীবন ভালোবাসাহীন বাঁচতে হবে তাকেও। মায়ের করা যাওয়া পাপে করলো তাকে। যাকে সে নিজের শরীর মন সব দিল, সে নাকি বলছে ভালোবাসে না, শুধু অধিকার। এই 1 মাস মনে হলো মেঘ তাকে ভালোবেসে ফেলেছে। তাহলে তার ধারণা ভুল। অবন্তীকে নিয়ে দিয়াবাড়ি ঘুরতে আসে তিলাত। গত 1 মাসে তার অবন্তীর সাথে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পূর্ণ গড়ে উঠেছে। আজ তিলাত অবন্তীকে প্রপোজ করে নিজের মনের কথা জানাতে চাচ্ছে সে। পাশাপাশি হাঁটছে দুজন। গোলাপি শাড়ি পরা অবন্তীকে বেশ সুন্দর লাগছে। চোখ ফিরাতে ইচ্ছে করছে না তিলাতের। আর চোখে এক পলক অবন্তীকে দেখে গলা খাকারি দিয়ে বলল তিলাত, তোমাকে খুব সুন্দর লাগছে। তিলাতের প্রশংসায় লজ্জা পায় অবন্তী। মুচকি হেসে বলল, ধন্যবাদ। তিলাত হঠাৎ করে গরম লাগতে শুরু করে। নার্ভাস লাগে। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, তোমাকে একটা কথা বলি অবন্তী? জি বলুন। খুব করে চাচ্ছে তিলাত মুখ ফুটে যে আমি তোমাকে ভালোবাসি অবন্তী, কিন্তু বলতে চেয়েও বলতে পারে না সে। নিজেকে খুব নার্ভাস লাগছে। গলা শুকিয়ে যাচ্ছে কেমন। বার কয়েক বড় শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি অন্তি, আই নিড ইউ। বিস্মিত ভাবে চেয়ে থাকে অবন্তী। কখনো সে বুঝতে অনাইরি তিলাত এসব ভাবছে তাকে নিয়ে। বুকের ভিতর হঠাৎ করে ঝড় শুরু হয় তার। কিছু বলতে নেয় অবন্তী। তাকে বলতে না দিয়ে তিলাত অস্থির কণ্ঠে বলল, আমি জানি তুমি কি বলবে। এটাই তো আমার তোমাকে পছন্দ না, আমাকে খারাপ ভাববে। আসলে ভাবার কথা, আমি তো অনেক রিলেশন করেছি, তাই আমাকে বিশ্বাস না করাই যায়। অবন্তী থমকে বলল, থামেন তো, আমি কি একবার বলছি সেটা? আপনি আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। অবন্তীর ধমকে থতমত খেয়ে যায় তিলাত। চুপ হয়ে যায় সে। অবন্তী মৃদুল লজ্জায় হেসে বলল, আমি কখনো কল্পনা করিনি আপনি আমাকে নিয়ে কিছু ভাবেন। থেমে কাপা কণ্ঠে বলল, আপনি আপনার পরিবার নিয়ে আমাদের বাসায় আসতে পারেন। কথা শেষে করে তিলাতের সামনে আর দাঁড়ায় না অবন্তী। দৌড়ে তিলাতের নাগালের বাইরে চলে যায়। তিলাত সেদিকে তাকিয়ে আহম্বক হয়ে চেয়ে থাকে। অবন্তী কি বোঝাতে চেয়ে সেটা বুঝতেই হাসি দেয় তিলাত। হেসে নিজের মাথার চুলে হাত বুলায়। আজ তার খুব খুশি লাগছে। এতদিন পর সে নিজের মনের কথা জানাতে পেরেছে অবন্তীকে। এবার শুধু ঘরে বউ করে আনার পালা। কিন্তু মাকে কি করে জানাবে সে তো মায়ের কাছে বলতেই পারবে না। এই 1 মাস ধরে অনেক ট্রাই করেছে সে তুলিকাকে অবন্তীর ব্যাপারে জানানোর জন্য, তবে সে ব্যর্থ। ভয়ে পেট দিয়ে কোনো কথাই বের হয়নি তার। মেঘালয় এটা নিয়ে খুব মজাও করেছে তার সাথে। শালার জামাইবাবু কি করে বুঝবে? কুসুনা করেই তো তার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। শুধু সে মাইন্ডকের চিপায় পড়ে আছে। সকাল থেকে চুপচাপ আছে তিয়ানা। কারোর সাথে তেমন কথা না বলে মেঘালয়দের বাড়িতে নিজের আগের বরাদ্দ করা ঘরে গিয়ে খিল আটকে বসে থাকে। মৌমিতা কারণ জানতে চাইলেও কিছু বলেনি তাকে তিয়ানা। বলতে ইচ্ছে হয়নি। কি বলবে সে? এটা যে তোমার ছেলে আমাকে ভালোবাসে না মাম্মি, তাকে আমার সাথে বিয়ে করিয়ে ভুল করেছ। সকাল থেকে একভাবে ফ্লোরে বসে আছে তিয়ানা। ঠিক কি করা উচিত সেটা নিয়ে ভাবছে সে। মেঘালয়কে কি সে মুক্তি দেবে?
গত 1 মাস ধরে মেঘালয়ের আচরণে তার প্রতি যে ভালোবাসাটা সে অনুভব করলো, তার সব মিথ্যে, সব। আর কিছু ভাবতে পারছে না তিয়ানা। নিজ ঘর থেকে বেরিয়ে বাড়ি থেকেও চলে যায় সে। এই বাড়িতে 1 মুহূর্ত থাকলে সে দম আটকে মারা যাবে। রান্না করছিল তুলিকা, হঠাৎ তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় চমকে গিয়ে ঘাবড়ে যায় সে। পেছন ফিরে তিয়ানাকে কান্নারত অবস্থায় দেখে বুক কেঁপে ওঠে তার। 2 হাত বাড়িয়ে মেয়ের গাল অব্দি গড়িয়ে পড়া চোখের জল মুছে জিজ্ঞেস করলো, আম্মা কি হয়েছে, কাঁদছো তো কেন? তিয়ানা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে থাকে। অজানা আতঙ্কে বুক কাঁপছে তুলিকার। তার মেয়ের কি হলো হঠাৎ করে? 2 হাত ধরে তিয়ানাকে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে বলল, কি হয়েছে আম্মা, মেয়ে কিছু বলেছে? ফুপাতে ফুপাতে উত্তর দেয় তিয়ানা, মেঘ ভাইয়া আমায় চায় না আম্মু, সে অন্য কাউকে ভালোবাসে। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে নেয় তুলিকা। তিয়ানাকে ঘরে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ নিজে তোকে বলেছে? হ্যাঁ। হতভম্ব হয়ে যায় তুলিকা। ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। মাকে এভাবে নির্বাক হয়ে যেতে দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিয়ানার। আচ্ছা, এই মানুষটা তার নিজের মা হলে কি এমন ক্ষতি হতো? আজ তার কতটা কষ্ট পেল। কেন যেন মনে হচ্ছে তিয়াশা নয়, তুলিকাই তার মা। তিয়ানা ফ্লোরে মায়ের পাশে বসে মায়ের কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলল, আমি মেঘ ভাইয়াকে খুব ভালোবাসি আম্মু, উনি কেন ভালোবাসলো না আমাকে? তুলিকা পাথর হয়ে নির্বাক দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে থাকে। ভাবছে সে, তার মেয়েও কি তারই ভাগ্য পেল? মেয়েকে কোল থেকে তুলে মেয়ের দুগালে হাত রেখে ধরে আসা গলায় কেঁপে ওঠা কণ্ঠে বলল, সুখ পাবি কি করে, মায়ের ভাগ্য যে পেয়েছিস। মায়ের বলা কথায় থমকায় তিয়ানা। আম্মু কি তার নিজের মা? তিয়াশার ভাগ্যের কথা বলল। তিয়ানার খুব বলতে ইচ্ছে করছে, আমি কেন আমার মায়ের ভাগ্য পেলাম আম্মু? আমি তো ক্ষতি করিনি কারো, আমি তো নিজে থেকে মেঘের জীবনেও ঢুকে পড়িনি। তাহলে কেন বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করে? আমি তো কারো খারাপ করিনি আম্মু। কিন্তু কিছু বলতে পারে না তিয়ানা, শুধু মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ের নির্বাক হয়ে যাওয়া মুখটা দেখল। আচ্ছা, নিজের মা না হওয়া সত্ত্বেও কি করে আম্মু তাদেরকে এত ভালোবাসছে? তিয়ানাকে সকালে কথাগুলো শুনিয়ে গেল। একটুও শান্তি পায়নি মেঘালয়। মনে হলো সে তিয়ানাকে খুব বেশি আঘাত করে ফেলেছে। তিয়ানা হয়তো খুব কষ্ট পেয়েছে। রাত করে বাড়ি ফিরে সে। তিয়ানার সম্মুখীন হতে ভয় হচ্ছিল তার। মেয়েটা হয়তো কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মায়ের কাছেও হয়তো তার নামে বায়না বানিয়ে নালিশ করা হয়েছে। গিয়ে এতক্ষণ ঘরে এসে তিয়ানাকে না দেখে খুব অবাক হয় সে। সাথে মেজাজও বিগড়ে যায় তার। প্রতিদিন ঘরে ফিরে প্রথমে তিয়ানার হাসি মুখখানা দেখার অভ্যাস হয়ে গিয়েছে তার। প্রতিদিন তো ঘরে বসে তার জন্য অপেক্ষা করে মেয়েটা। আজ কি হলো? কিছু একটা ভেবে মুচকি হাসে মেঘালয়। আজ তো তিরুরানি ক্ষেপে আছে তার উপর। হয়তো নিজের ঘরে গিয়ে খিলাটকে ঘুমিয়ে আছে তার উপর রাগ করে। কালকেই সে এই রুমে তালা দেবে। কিছু একটা হলে নিজের ঘরে গিয়ে খিলাটকানো বের করবে সে। মেয়েটা এত বোকা কেন? কেন বোঝে না মেয়েটা সে তাকেই ভালোবাসে? তিয়ানা সোজাসুজি সোফায় বসে আছে মেঘালয়। চোখের দৃষ্টি কঠোর, হাত রাগে মুষ্টিবদ্ধ করা। রাতে ঘরে না পেয়ে তখনই তিয়ানার খোঁজে এই বাড়িতে এসেছে। মেঘালয় তার দিকে কঠোর দৃষ্টি নিয়ে তাকালেও সেদিকে পাত্তা দেয় না তিয়ানা। নিজের মতো নেল কাটার দিয়ে হাতে পায়ে নখ কেটে যাচ্ছে। এমন ভাব তার আশেপাশে সে ছাড়া আর কেউই নেই। তিয়ানার এমন আচরণে মেঘালয়ের রাগ হচ্ছে। বসে না থাকতে পেরে উঠে দাঁড়ায় তিয়ানার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সোফা থেকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। মেঘালয়ের হঠাৎ আচরণে কিছুটা বিস্মিত হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, এসব কি মেঘ ভাইয়া? রাগে মেঘালয়ের মাথার রক টকবক করছে। তার মধ্যে তিয়ানা তাকে ভাইয়া ডাকা যেন আরও রাগিয়ে দেয় তাকে। আশেপাশে তাকিয়ে বেড সাইডের টেবিলে থাকা টেবিল ল্যাম্প তুলে রেগে আছাড় মারে মেঘালয়। হতবম্ব হয়ে যায় এখনও কাণ্ডে। ভয়ে ঢোক গিলে
চোরা চোখে তাকিয়ে দুঃখী স্বরে বলল, আমার স্বাদের মাটির হারিকেন ল্যাম্প। মেঘালয় খুব ভুরুকুটি করে তাকায়। সেটা দেখে মুখে হাত দিয়ে চুপ হয়ে যায় তিয়ানা। মেঘালয় রাগে রাগে কণ্ঠে ধমকে উঠে বলল, এই বাড়িতে কি করছিস? তিয়ানা মুখ থেকে হাত সরিয়ে ধীর স্বরে বলল, আমার বাড়ি আমি আসবো না। না, আসবি না। আসার আগে আমার পারমিশন নিয়েছিস? তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল। আপনার পারমিশন কেন নিব? তিয়ানার হাতের বাহু ধরে চিবিয়ে চিবিয়ে ধমকে বলে মেঘালয়। আই অ্যাম ইয়োর হাজবেন্ড। হেসে দেয় তিয়ানা। তিয়ানার হাসি দেখে ভুরু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা হাসতে হাসতে মেঘালয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বিছানায় বসে পড়ে। খানিকক্ষণ পর হাসি থামিয়ে বলে উঠল, রিয়েলি? আপনি আমার হাজবেন্ড? আপনি তো আমাদের বিয়েটাকেই মানেন না, তাহলে হাজবেন্ড কি করে হন? জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল তিয়ানা। আমি আপনার বাড়ি ছেড়ে এসেছি, আমি কখনোই ফিরবো না। আর আপনি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারেন। তিয়ানা এখনো কথায় হতবাক হয়ে যায় মেঘালয়। হাসি পাচ্ছে তার প্রচণ্ড, সাথে তীব্র রাগ। রেগে বলল, তুই আমার বউ তিনু। আমি একবারও বলিনি বিয়ে মানি না, শুধু এটা বলেছি আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবো না, বিকজ আই লাভ হার। তাছাড়া তোর আর আমার মধ্যে সব হয়ে গেছে। গত 1 মাসে বেশ কয়েকবার কাছাকাছি এসেছি, তাই আমি তোকে ছাড়তে পারবো না। মেঘালয়ের বলা প্রতিটা